ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে শব্দ ও তরঙ্গ ও শব্দ, ওয়েভস অ্যান্ড সাউন্ড। তরঙ্গ এবং শব্দ জিনিসটা কি? আচ্ছা, যাই হোক, আমরা সরাসরি বইয়ের পড়াশোনায় ঢুকে যাই। পদার্থবিজ্ঞান ঠিকভাবে বোঝার জন্য যে কয়েকটি বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকতে হয় তার একটি হচ্ছে তরঙ্গ। আমাদের পরিচিত কয়েক ধরনের যান্ত্রিক তরঙ্গের মাঝেই আমরা এই অধ্যায়ের আলোচনা সীমাবদ্ধ রাখব। তো এখানে যান্ত্রিক তরঙ্গের মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখা হবে, তার মানে যান্ত্রিক তরঙ্গ কি এটা বুঝতে হবে। শব্দ এক ধরনের তরঙ্গ, তাহলে শব্দ একটা কি? শব্দ হচ্ছে একটা তরঙ্গ। আমাদের দৈনন্দিন জীবনে শব্দের খুব বড় একটা ভূমিকা রয়েছে, তাই আমরা এই অধ্যায়ে শব্দ, শব্দের বেগ, শব্দের প্রতিধ্বনি, শব্দের দূষণ নিয়েও আলোচনা করব। 7.1 সরল সন্ধিত স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। একটা উল্লেখযোগ্য স্প্রিং এর নিচে একটা ভর লাগিয়ে সেটা নিচের দিকে টেনে ছেড়ে দিলে সেটা উপরে নিচে দুলতে থাকে। তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ে আমরা এই গতিটি ব্যাখ্যা করেছি। এটার নাম ছিল পর্যাবৃত্ত গতি। আমরা দেখেছি ঘর্ষণের জন্য বা অন্য কোনো কারণে শক্তি ক্ষয় হয় বলে এটা একসময় থেমে যায়, তা না হলে এটা অনন্তকাল উপরে নিচে দুলতে থাকতো। আমরা এটাও দেখেছি যে স্প্রিংয়ের সাথে লাগানো ভরটির গতিশক্তি এবং স্থিতিশক্তির মাঝে আদান প্রদান ঘটে। ধরে নেওয়া যেতে পারে যে স্প্রিংটি হুক এর সূত্র মেনে চলে। তো হুকের যে সূত্র আছে, তোমার স্থিতিস্থাপকতার জন্য যে হুকের সূত্রটি আছে, সেই হুকের সূত্রে স্প্রিং মেনে চলে। সূত্রটি আবার মনে করিয়ে দেয়া যাক। স্প্রিংয়ের ধ্রুবক যদি হয় কে এবং স্প্রিংয়ের শেষ প্রান্তের অবস্থান যদি হয় তার সাম্যাবস্থান থেকে এক্স দূরত্বে, তাহলে স্প্রিংয়ের উপর প্রযুক্ত প্রত্যায়নী বল হলো এফ সমান মাইনাস কে এক্স। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি স্প্রিং এর উপর প্রত্যায়নী বল। প্রত্যায়নী বল বলতে বোঝাচ্ছে স্প্রিংকে যদি আমরা কি করি, সংকুচিত করি, যদি কি স্প্রিংকে প্রসারিত করি তাহলে স্প্রিং কি করে উপরের দিকে প্রসারিত করলে সে সংকুচিত হইতে চায়, অর্থাৎ সে বলের বিপরীত দিকে কাজ করে। আবার যদি আমরা সেটাকে সংকুচিত করি তাহলে সে কি করে, আবার প্রসারিত হইতে চায়, অর্থাৎ সে কি করে সবসময় তার সাম্যাবস্থানটা বজায় রাখতে চায়। তো এইটা হচ্ছে স্মরণের সমানুপাতিক, অর্থাৎ একটা নির্দিষ্ট স্প্রিং এর জন্য এই যে তার প্রত্যায়নী বল, অর্থাৎ সে কি পরিমাণ বল প্রয়োগ করে তার নিজের সাম্যাবস্থানে ফিরে যেতে চাইবে, সেটি হচ্ছে তার সাম্যাবস্থান থেকে স্মরণের সমানুপাতিক। এখন এই মাইনাস চিহ্নটা দেওয়ার উদ্দেশ্যটা কি? এখানে মাইনাস চিহ্ন দিতে বোঝাচ্ছে যে আমরা যদি সংকোচন করি, অর্থাৎ আমাদের প্রযুক্ত বল যেদিকে হবে, প্রত্যায়নী বলটা হবে তার বিপরীত দিকে। ঠিক আছে, প্রত্যায়নী বল সবসময় কি হবে, উল্টা দিকে হবে। অর্থাৎ আমরা যদি সংকোচন করি তাহলে সে প্রসারিত হইতে চাবে, আর আমরা যদি প্রসারিত করি তাহলে সে সংকুচিত হইতে চাবে। অর্থাৎ যেদিকে তার বিকৃতিটা আমরা যেদিকে ঘটাবো, সে বল প্রয়োগ করবে তার উল্টা দিকে। এই মাইনাস চিহ্নটার অর্থ হচ্ছে এটা। ঠিক আছে, তো তো আমরা জানি যে এফ সমানুপাতিক ধ্রুবক তুলে দিয়ে এখানে আমরা মাইনাস এক্স দিতে পারি, তাহলে মাইনাস কে এক্স। ঠিক আছে, এখন কে জিনিসটা হচ্ছে কি, তো আমরা এই ধরনের ইকুয়েশন থেকে সবসময় সমানুপাতিক ধ্রুবককে সংজ্ঞায়িত করতে পারি। তো কে সমান হচ্ছে কি এফ ডিভাইডেড বাই এক্স। তাহলে এক্স এর মান যদি 1 হয়, অর্থাৎ কোনো একটা স্প্রিংকে যদি আমরা 1 মিটার সংকুচিত বা প্রসারিত করি, তার মধ্যে যে প্রত্যায়নী বল তৈরি হবে সেটাই হচ্ছে কি স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, আমরা এখান থেকে যে কোনো ধ্রুবককে তার যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন থেকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। তাহলে বলটা হচ্ছে একটা নন জিনিস, তাহলে বল, আর এক্সকে যদি আমরা 1 মিটার ধরি, তাহলে কোনো একটা বস্তুকে, কোনো একটা স্প্রিংকে যদি আমরা 1 মিটার সংকুচিত বা প্রসারিত করি, তাহলে তার মধ্যে এফ সমান কি হবে, কে হয়ে যাবে। এক্স এর মান তো 1, তাহলে কে সমান এফ হয়ে যাবে। অর্থাৎ 1 মিটার সংকুচিত বা প্রসারিত করতে তার মধ্যে যে পরিমাণ প্রত্যায়নী বল তৈরি হবে সেটাই হচ্ছে তার স্প্রিং ধ্রুবক। তাহলে স্প্রিং ধ্রুবকের মান যদি জানা থাকে তাহলে যে কোনো পরিমাণ সংকোচন এবং প্রসারণের জন্য আমরা তার বল বের করতে পারবো ঐকিক নিয়মে। তো আমরা জানি যে কে কথার অর্থ কি, কে কথার অর্থ হচ্ছে 1 মিটার সংকোচন বা প্রসারণের জন্য প্রযুক্ত বল হচ্ছে এফ মাইনাস এফ। কেন মাইনাস এফ? তখন বলটা উল্টা দিকে প্রসারিত কাজ করে সবসময়, আমরা প্রসারিত করলে সে সংকুচিত হইতে যায় এরকম। অতএব এক্স পরিমাণ সংকোচন বা প্রসারণের জন্য কৃত কাজ হবে, এখানে কে 1 মিটার সংকোচন বা প্রসারণের জন্য যে বলটা কাজ করে সেটাই তো তার কি স্প্রিং ধ্রুবক কে।
অতএব এক্স মিটার সংকোচন বা প্রসারণের জন্য তার মধ্যে উদ্ভূত প্রত্যয়নী বল হবে কে সমান মাইনাস এক্স। তো এইটাকেই আমরা বলতেছি কি এফ, এই জন্য এফ সমান মাইনাস কে এক্স আসছে। ঠিক আছে, ওকে। তো এটা কে কে এর সংজ্ঞা থেকেও আমরা বুঝতে পারি, আবার আমরা যেভাবে ফিজিক্সের ইকুয়েশনগুলো ডেভেলপ করি সমানুপাতিক ধ্রুবক বসিয়ে সেইখান থেকেও আমরা করতে পারি। আমি দুইভাবেই তোমাদেরকে দেখালাম এফ সমান কে এক্স সূত্রটা কোথা থেকে আসছে, কে এর সূত্র থেকে দেখালাম, আবার এফ প্রপোর্শনাল এই এফ যে এক্স এর সমানুপাতিক সেখান থেকেও দেখালাম। দুইভাবেই আমরা এফ সমান কে এক্সটাকে রিয়েলাইজ করতে পারি। ঠিক আছে, তো হুকের সূত্রের কারণে যে সন্দিত বা স্পন্দন গতি হয় সেটাকে বলে সরল স্পন্দন গতি। হুকের সূত্রটা আসলে কি, হুকের সূত্র নিয়ে আমি খুব বেশি বিস্তারিত আলোচনা করবো না, জাস্ট বোঝার জন্য একটিখানি বলবো। হুকের সূত্র মূলত হচ্ছে একটা বস্তুকে যখন আমরা বল প্রয়োগ করি, বল প্রয়োগ করে সংকুচিত বা প্রসারিত করি, কি করি সংকুচিত বা প্রসারিত করি। এখানে মূলত বল প্রতি ইউনিট অবশ্যই একটা প্রান্ত কি করতে হবে, এখানে আটকা রাখতে হবে, নইলে তো আমরা কি করতে পারবো না, বল প্রয়োগ করতে পারবো না, সে তো গতিশীল হবে। চাপ তখনই তো লম্বভাবে যদি আমরা তাকে কি করি বল প্রয়োগ করি, এই যে প্রযুক্ত যে বল লম্বভাবে এখানে যদি এইভাবে আমরা টানি, সাধারণত এখানে এই যে একটা জিনিস সংকোচন বা প্রসারণের জন্য যে বলটা হিসাব করা হয় সেটা ওই তলের উপর লম্বভাবে হিসাব করা হয়, এবং প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ বল আছে সেই বলের হিসাবে হিসাব করা হয়। সেক্ষেত্রে এটাকে আমরা চাপ বলতে পারি। ঠিক আছে, তাহলে কি পরিমাণ আমরা চাপ প্রয়োগ করতেছি, এই চাপটা এই দিকে যদি দেই আমরা তাহলে সেটা হবে প্রসারণ হবে বস্তুটা, আর যদি এই দিকে প্রয়োগ করি তাহলে সেটা হবে সংকোচন। এবং শর্ত হচ্ছে এই আর একটা প্রান্ত কি করতে হবে, তোমার স্থির থাকতে হবে। যদি স্থির না থাকে তাহলে এটা গতিশীল হয়ে যাবে। সো আর একটা প্রান্ত এখানে স্থির থাকবে অবশ্যই। যাই হোক, তাহলে আমরা যে এই বল প্রয়োগ করে তাকে যদি সংকুচিত বা প্রসারিত করি তাহলে তার মধ্যে এই যে সংকোচন বা প্রসারণ যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে বিকৃতি। ঠিক আছে, তাহলে বস্তুর মধ্যে যত বেশি বিকৃতি হবে প্রত্যয়নী বলটাও কি হবে তত বেশি হবে। এই এক্সটাই আছে তার কি স্প্রিং এর বিকৃতি, সংকোচন বা প্রসারণ। ঠিক আছে, এফ প্রপোর্শনাল যে আমরা এক্স বলেছিলাম, স্প্রিং এর বিকৃতিটাই হচ্ছে কি এক্স। স্প্রিংকে যদি প্রসারিত করি তাহলে সে সংকুচিত হইতে যাবে, যদি সংকুচিত করি তাহলে সে আবার প্রসারিত হয়ে নিজের জায়গায় আসতে যাবে। ঠিক আছে, তো এই যে বিকৃতি এক্স পরিমাণ বিকৃতি আছে, এই বিকৃতি প্রতিরোধকারী বলটাই হচ্ছে কি তোমার প্রত্যয়নী বল এফ। এই প্রত্যয়নী বলটা সবসময় কি হবে, এই তোমার এটা সমানুপাতিক হবে, অর্থাৎ যত বেশি একটা নির্দিষ্ট স্প্রিংকে যত বেশি সংকুচিত করা হবে বা প্রসারিত হবে তার বিকৃতি প্রতিরোধকারী বল বা প্রত্যয়নী বলটা কি হবে তত বেশি হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত হুকের সূত্র। মানে হুকের সূত্র মোটামুটি এইটা, যে এটাকে অনেক সময় পীড়ন বলা হয়। তো শুধু বলে হিসাব করা হয় না, এখানে যে বলটা উদ্ভূত হয়, বিকৃতি প্রতিরোধকারী যে বলটা উদ্ভূত হয় সেটা চাপ আকারে হিসাব করা হয়। ঠিক আছে, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ বল হিসাব আছে সেটা প্রপোর্শনাল হচ্ছে তোমার বিকৃতি। এটা হচ্ছে পীড়নের এক্সাক্ট সূত্র। তো স্প্রিং এর ক্ষেত্রে ওই পীড়ন আকারে হিসাব করা হয় না, ফুল ফোর্সটাই হিসাব করা হয়, তার কারণ ওখানে ঠিক আছে। যাই হোক, পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ গতিগুলোর মধ্যে একটি হচ্ছে এই গতি, স্পন্দন গতি বা সরল ছন্দিত স্পন্দন গতি বা ছন্দিত গতি যেটাই বলি। তো তোমাদের এই বইয়ে এটা বের করে দেখানোর সুযোগ নেই, কিন্তু জানিয়ে রাখতে ক্ষতি কি, একটা স্প্রিং এর ধ্রুবক কে যদি হয় তাহলে আর যদি স্প্রিং এর সাথে সংযুক্ত ভর এম হয় তাহলে ভরটির গতির দোলনকাল হবে। দোলনকাল বলতে বোঝায় যে একটা স্প্রিংকে যদি আমরা কি করি, এরকম একটা ভর সংযুক্ত করে হালকা করে টেনে ছেড়ে দেই বা উপরের দিকে হালকা করে টেনে ছেড়ে দেয়, তাহলে স্প্রিংটা কি করবে উপর নিচ দুলতে থাকবে। তো আমরা জানি যে এটা যদি তার সাম্যাবস্থান হয় তাহলে সে যে কোনো একদিকে যাবে, আবার বিপরীত দিকে ফিরে আসবে, আবার ওই জায়গায় আসবে। এটাকে বলা হয় একটা পূর্ণ কম্পন। এই পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে সেটাকে বলা হয় তার পর্যায়কাল। এই পর্যায়কালের সূত্রটা হচ্ছে এরকম, এটা নির্ভর করবে তার ভরের উপর এবং তার ওই স্প্রিং ধ্রুবকের উপর। তাহলে যে কোনো একটা স্প্রিং এর পর্যায়কাল হবে, তবে এখানে অবশ্যই শর্ত হচ্ছে এটা ঘর্ষণ মুক্ত, বাতাস নাই এরকম একটা প্লেসের জন্য এই সূত্রটা প্রযোজ্য। ওকে, তাহলে 2π√m ডিভাইডেড বাই কে, যেখানে এম হচ্ছে কি স্প্রিং এর ঝুলানো যে ভর সেটা, আর কে হচ্ছে ওই স্প্রিং ধ্রুবক। এটা কিভাবে আসছে এটা তোমাদের এখানে দেখায় নাই, ওরা বলেই দিয়েছে, জাস্ট সূত্রটা জানায় রাখছে। এটা থেকে তোমাদের অঙ্ক সর্বোচ্চ মানগুলো দিয়ে অঙ্ক আসতে পারে অথবা এমসিকিউতে আসতে পারে, এর বেশি কিছুই না। যদি এটা স্প্রিং না হয়ে পেন্ডুলাম হতো, পেন্ডুলামের দৈর্ঘ্য হতো এল এবং মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ হয়তো জি, তাহলে দোলনকাল হয়তো
অর্থাৎ পেন্ডুলাম বলতে বোঝাইছে যে যদি এইরকম একটা বস্তু হইতো যেটা কি করে দোলনার মতো অনেকটা, সে এদিকে দুলবে, এদিকে দুলবে, এদিকে দুলবে, এদিকে দুলবে, এইরকম যদি হয় সেক্ষেত্রে এই পেন্ডুলামের এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা যদি হয় এল, আর আমরা জানি যে এ নিচের দিকে আসবে কি অভিকর্ষ বলের কারণে নিচের দিকে আসবে ডেফিনেটলি। তো এই অভিকর্ষ ত্বরণের মান যদি জি হয় এবং তার কার্যকরী দৈর্ঘ্য বা এই দৈর্ঘ্যটা যদি পেন্ডুলামের দৈর্ঘ্যটা যদি এল হয়, অর্থাৎ যে সুতাটা দিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে সেটার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে সেই ক্ষেত্রে তার পর্যায়কাল, এখানে পর্যায়কালটা হচ্ছে এই তার সাম্যাবস্থা, এটা এই সাম্যাবস্থা থেকে সে এই দিকে যাবে, আবার ফিরে এই দিকে আসবে, আবার এখানে আসবে, এটা হচ্ছে একটা পূর্ণ কম্পন, অর্থাৎ একদিকে গিয়ে পুরো রাস্তা ঘুরে, অর্থাৎ তার যে গতিপথটা আছে পুরো গতিপথটা সে কি করবে, একবার রাউন্ড দিবে, যাবে বিপরীত দিকে, অর্থাৎ অথবা এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে পুরো রাস্তা যাবে আবার পুরো রাস্তা আসবে, অর্থাৎ এই যে রিপিট, একটা রিপিট সে সম্পন্ন করলো, এটাকে বলা যায় একটা কম্পন। এইটা হইতে যে সময় লাগে সেটাকেই বলে তার পর্যায়কাল। তো এই পর্যায়কালের সূত্রটা হচ্ছে এটা। অনেক সময় এখান থেকে একটা অঙ্ক আসে, তাহলে দেখো, তাহলে একটা স্প্রিং আর একটা পেন্ডুলামের যদি পর্যায়কাল সেম হয় তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি কি এটা সমান কি এল ডিভাইডেড বাই জি। রুটও যদি আমরা তুলে দিই তাহলে সেখান থেকে কিন্তু আমরা এই ইকুয়েশনটা পাবো, ঠিক আছে, এম ডিভাইডেড বাই কে ইজ ইকুয়াল টু এল বাই জি। তাহলে এখান থেকে অনেক সময় দেখা যায় যে এই তিনটার যে কোনো এই চারটার মধ্যে যে কোনো তিনটার মান দেওয়া থাকে, অন্য একটার মান বের করতে বলে, ঠিক আছে, এরকম অঙ্ক আসে, সেটার ক্ষেত্রে তোমাদের এই সূত্রটা কাজে লাগবে। অর্থাৎ দুইটা স্প্রিং, একটা স্প্রিং এবং একটা পেন্ডুলামের পর্যায়কাল যদি সেম হয় তাহলে কি হবে, এটা এই জিনিসটা সমান কি হবে, টোয়াইস পাই রুট ওভার এম বাই কি হবে, তাহলে এখানে টোয়াইস পাই কাটা, রুট আর রুট কাটা, তাহলে এল বাই জি সমান এম বাই কে। ওকে, তাহলে এখান থেকে কি করতে পারবো তোমরা, একটা এখান থেকে প্রশ্ন আসতে পারে, যেমন ওটা থেকে দেয় না, এখানে অন্য একটা অঙ্ক দিয়েছে যে 1 মিটার লম্বা একটা সুতা দিয়ে 10 গ্রাম ভরের একটা পাথর ঝুলিয়ে দাও, তাহলে তার দোলনকাল কত হবে। তাহলে দোলনকালের সূত্র এটা, এটা এটা পেন্ডুলামের কথা বলছে, সুতা দিয়ে 10 গ্রামের একটা ঝুলিয়ে দিয়ে একদিকে টেনে ছেড়ে দিতে হবে, এই ঝুলিয়ে দিলেই যে সেটা দুলতে থাকবে বিষয়টা তা না, একটুখানি টেনে যদি আমরা ছেড়ে দেই তাহলে তার দোলনকালটা হবে, ঠিক আছে। অল্প বিস্তারে ছেড়ে দিতে হয় জেনারেলি, সাধারণত 5 থেকে 6 ডিগ্রিতে, আমি আঁকার সময় আমরা অনেক বড় করে আঁকি, কিন্তু এই সূত্রটা জেনারেলি অল্প বিস্তারের জন্য প্রযোজ্য হয়, সেটা সর্বোচ্চ 10 ডিগ্রি হইতে পারে বা তারও কম, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে পর্যায়কাল টি সমান হবে 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। তাহলে এলটা হচ্ছে তোমার 1 মিটার, আর জি এর মান কত আমরা জানি 9.8, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তাহলে এল ডিভাইডেড বাই জি, ওকে, তাহলে এইটা, তাহলে এখানে 10 গ্রাম ভরের, এখানে ভরের কোনো কাজ নেই, ঠিক আছে, এখানে যে ভরই হোক না কেন, তাহলে একটা পেন্ডুলামের ক্ষেত্রে যে এটাকে বব বলা হয়, যে জিনিসটা দুলে, এই জিনিসটা যত ভারী হোক না কেন, ঘর্ষণহীন তলের ক্ষেত্রে যদি বাতাস না থাকে বা অন্য কোনো কিছুর বাধা না থাকে তাহলে পেন্ডুলামের ভর আসলে কি করে না, কোনো কাজ করে না। যদি আমরা একটা পাহাড়কে এরকম দড়িতে ঝুলাই দেই তাহলে সে 1 সেকেন্ডে জয়বার দুলবে বা একবার দুলতে যে সময় লাগবে, একটা ছোট্ট একটা মার্বেলকেও যদি এরকম দড়িতে কি করে ঝুলে দেয় তাহলে সেও কি করবে, একবার দুলতে একই সময় নেবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি বাতাসের বাধা না থাকে আর কি, বাতাসের বাধা থাকলে সেটা ভিন্ন কেস, বাতাসের বাধা যদি না থাকে, ঘর্ষণ বল শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ ছাড়া অন্য কোনো বল যদি কাজ না করে তাহলে বড় বস্তু এবং ছোট বস্তু যেটাই হোক না কেন তাদের পর্যায়কাল কি হবে, একই হবে। ওকে, তার মানে পেন্ডুলামের পর্যায়কাল তার ভরের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে শুধুমাত্র সুতার দৈর্ঘ্যের উপর নির্ভর করে। সুতা যদি বড় হয় দুলতে বেশি সময় লাগবে, আর যদি অভিকর্ষ ত্বরণ বেশি হয় তাহলে দুলতে কম সময় লাগবে, ঠিক আছে। পাথরটার ওজন 10 গ্রাম না হয়ে অন্য কিছু হলেও দোলনকাল একই থাকবে। ইচ্ছা করলে তুমি এখনই দোলনকাল মেপে সেখান থেকে জি এর মান বের করতে পারবে, চেষ্টা করে দেখো। এখন এই যে অঙ্ক, এই জিনিসটা, এই সূত্রটার আসলে প্রয়োগটা কি, এই সূত্রটার কি আছে, একটা খুব সুন্দর বাস্তব প্রয়োগ আছে। সেই প্রয়োগটা হচ্ছে যে এই সূত্রটা দিয়ে আমরা বিভিন্ন জায়গার অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি এর মান হিসাব করতে পারি। কিভাবে হিসাব করতে পারি, তো আপাত দৃষ্টিতে আমরা যদি বাতাসের বাধাটাকে উপেক্ষা করি বা যখন একজন এক্সপার্ট এই পরীক্ষাটা করেন তখন তিনি সাধারণত একটা ভ্যাকুয়াম টিউবের মধ্যে এই পরীক্ষাটা করেন, ঠিক আছে।
একটা ভ্যাকুয়াম টিউবের মধ্যে উনি একটা দোলন, মনে করো উনি সর্বপ্রথম একটা কি করেন, এরকম একটা ভ্যাকুয়াম তৈরি করেন, এরকম পাত্র, এই পাত্রের মধ্যে তিনি কি করেন, একটা পেন্ডুলামকে সরি এইভাবে এটাকে ঝুলিয়ে দেন, ঝুলিয়ে দিয়ে কি করেন, হালকা টেনে দেন। উনি কি করেন, এখানে পর্যায়কাল মাপেন, অর্থাৎ তার একবার দুলতে কত সময় লাগতেছে সেটা তিনি হিসাব করেন। তাহলে একবার দুলতে কত সময় লাগলো সেটা যদি তিনি হিসাব করেন, টি এর মান হইলো কিছু একটা, টি এর মান যেটাই হোক না কেন, টি এর মান টি, আর এইটা, আর তিনি যে পেন্ডুলামটা ইউজ করেছেন তার দৈর্ঘ্য নিশ্চয় তিনি জানেন, ঠিক আছে, তার দৈর্ঘ্য তিনি নিশ্চয় জানেন। তাহলে এইখান থেকে জি এর হিসাব করা যায়। তাহলে এখান থেকে জি এর ইকুয়েশন কি হয় বলো দেখি, টি স্কোয়ার সমান হবে 4 পাই স্কোয়ার ইজিক্যাল টু ইন্টু এল ডিভাইডেড বাই জি, তাই না? এখন আমরা উভয় জি এর মান যেহেতু বের করবো তো উভয় দিকে স্কোয়ার করে দিলাম। তাহলে এখান থেকে জি, এই জি কে এখানে নিয়ে আসি, টি স্কোয়ারকে এখানে নিয়ে আসি, তাহলে জি সমান হবে 4 পাই স্কোয়ার এল ডিভাইডেড বাই টি স্কোয়ার। তাহলে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনে টি এবং এল এর মান বসাই দিলেই ওই নির্দিষ্ট স্থানে কি পাওয়া যায়, অভিকর্ষ ত্বরণের মান পাওয়া যায়। তাহলে অভিকর্ষ ত্বরণের মান পাওয়া খুবই ইজি একটা কাজ এই ওয়েতে, ঠিক আছে। যারা এটা করে তারা বিভিন্ন দৈর্ঘ্যের জন্য, বিভিন্ন পর্যায়কালের জন্য পরীক্ষাটা বারবার রিপিট করে জি এর একটা অ্যাভারেজ মান বের করে। তাহলে পাহাড়ে গেলে কি হবে, পাহাড়ে গেলে জি এর মান একরকম পাওয়া যাবে। যদি পাহাড়ে কেউ ওঠে তাহলে এই প্রসেসে সে জি এর মান মাপবে, দেখবে কম আসছে। আবার যদি সে মাটি খুঁড়ে নিচে যায় তাহলে সেখানেও দেখবে জি এর মান আরো কম আসছে। যদি মানে পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর ভিন্ন ভিন্ন মান হবে। আমরা জানি পৃথিবীর শেপ কিনা এক্স্যাক্টলি গোল না, তো এই কারণে পৃথিবীর বিভিন্ন শেপের কারণে জি এর ভিন্ন ভিন্ন মান হয়। যাই হোক, তো এই প্রসেসে কি করা হয়, খুব ইজিলি একটা জায়গায় জি বের করা যায়। তো এটা তো খুব ইজি প্রসেস, তোমরা সহজেই বুঝতে পারতেছ যে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য দিয়ে কি করা হবে। তো তোমাদের জন্য যেটা কঠিন হইতে পারে সর্বোচ্চ, সেটা হচ্ছে একটা ভ্যাকুয়াম টিউব তৈরি করা। তো তোমরা ভ্যাকুয়াম টিউব ছাড়াই কি করতে পারবা, এটা পরীক্ষা করতে পারবা। তো তোমাদের জিটা হয়তো এক্সুয়াল আসবে না, একটুখানি কম বেশি আসবে, এই ত্রুটি হবে। তাহলে কি করবে, একটা তোমার জানা দৈর্ঘ্যের একটা সুতা নিলা, তারপর ওখানে একটা ছোট্ট মার্বেল বেঁধে দিলা, ছোট্ট একটা জিনিস বেঁধে দিয়ে দুলতে দিলা, এবং একবার দুলতে কত সময় লাগে সেটা হিসাব করলে, সাধারণত একবার দুলতে কত সময় লাগে এটা হিসাব করা যায় না, তোমরা হিসাব করলে 10 সেকেন্ড, 10 সেকেন্ডে সে কয়বার দুললো এইরকম হিসাব করবা, 10 সেকেন্ডে সে কয়বার যাতায়াত করলো। তো ওইখান থেকে তোমরা একবার যাইতে কয়বার কত সময় এখান থেকে হিসাব করতে পারো, বা তোমরা যদি মনে করো যাই একবার যেতে কত সময় লাগলো তাও হবে, সমস্যা নেই। তো এইভাবে টি মাপলা, টি মেপে একবার যেতে কত সময় লাগলো সেটাতে টি হিসাব করলাম। সাধারণত একবার যেতে কত সময় এভাবে টি হিসাব করাটা কঠিন, তাকে এগুলো ভগ্নাংশ আসে। সাধারণত 10 সেকেন্ডে কয়বার গেল আসলো সেটা হিসাব করতে হয়। 10 সেকেন্ডে যদি কি করে, সাধারণত এটা জোরেই যায়, 10 সেকেন্ডে যদি 20 বার যাতায়াত করে, 10 সেকেন্ডে যদি সে কি করে 20 বার গেল আসলো, এরকম করে 10 সেকেন্ডে 20 বার হয়েছে, তার মানে আমরা বলতে পারবো তার দোলনকাল কত, 0.5 সেকেন্ড, ঠিক আছে। তো এরকম করে হিসাব করে দোলনকাল হিসাব করাই যাবে স্টপ ওয়াচ দিয়ে, আর দৈর্ঘ্য তো মাপাই থাকলো, এই ইকুয়েশনে জাস্ট বসাই দিবে আর জি এর মান হিসাব করবে, এটা খুবই ইজি কাজ, ঠিক আছে। তাহলে তোমরা বাসাতেই এটা কি করতে পারবা, এর পর্যায়কাল মাপতে পারবা, ঠিক আছে। এবার দেখো, একটা স্প্রিং এর নিচে একটা ভর ঝুলিয়ে দিলে ভরটা স্প্রিংটাকে টেনে একটু লম্বা করে সেই অবস্থানে স্থির হয়ে যায়। স্প্রিং এর এই অবস্থাটাকে বলা হয় সাম্য অবস্থা। তাহলে সাম্য অবস্থাটা হচ্ছে কোথায়, প্রথমে যদি একটা স্প্রিংকে, মানে একটা স্প্রিং জেনারেলি যে অবস্থানে থাকে সেটাই হচ্ছে তার কি সাম্য অবস্থা। একটা স্প্রিং যদি একা থাকে তাহলে এটা হচ্ছে তার সাম্য অবস্থা। এবার যদি এখানে ভর ঝুলাই দিয়ে আমরা হঠাৎ করে ছেড়ে না দেই, আস্তে আস্তে ছেড়ে দেই, তাহলে দেখবে এই ভরের কারণে স্প্রিংটা একটুখানি লম্বা হবে, এইখানে গিয়ে কি হবে, স্থির হবে। হঠাৎ করে ছেড়ে দিলে কিন্তু সে উপর নিচ করবে, আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, তাহলে ওই ভারে সে বড় হয়ে এইখানে আসবে, এইটা হচ্ছে তার সাম্য অবস্থা। এরপর যদি আমরা তাকে কি করি, একটুখানি টেনে ছেড়ে দেই, তাহলে এই সাম্যাবস্থার রেসপেক্টে সে উপরে উঠবে, নিচে নামবে, উপরে উঠবে, নিচে নামবে। তাহলে আমরা দেখতে পাইতেছি আমরা যে ধরনের আমাদের যে ভরটা আমরা ইউজ করতেছি এটার উপর কিন্তু সাম্যাবস্থা নির্ভর করতেছে। আমরা যত বেশি ভর এখানে অ্যাড করব তার সাম্যাবস্থাটা তত কি হবে, নিচে যাবে, তাই না, তত নিচে যাবে। তো এখন যদি ভরটাকে টেনে একটু দূরত্ব নিচে নামিয়ে ছেড়ে দেই, তাহলে ভরটা উপরে উঠতে থাকবে, সাম্যাবস্থা পার হয়ে আরো দূরে, মানে যতটা নিচে নামাইছিলাম ঠিক সেই পরিমাণ উপরে উঠবে, তারপর আবার নিচে নামতে থাকবে, সাম্যাবস্থা পার হয়ে আবার নিচে নামবে, এইভাবে সে কি করবে, চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে প্রথমে
স্প্রিং এইরকম ছিল, ওখানে যখন একটা ভর আমরা দিয়েছি তখন মানে প্রথমে খুব সম্ভবত স্প্রিংটা এখানে ছিল, ঠিক আছে, স্প্রিংটা এইখানে ছিল, তারপর যখন আমরা ভর যুক্ত করলাম তখন সেটা কি হলো, এর ভারে ভর দিয়ে আস্তে ছেড়ে দিতে হবে, আস্তে আস্তে এটাকে স্লো রিলিজ বলে, আস্তে আস্তে ছেড়ে দিলে সে কি করবে, স্প্রিংটাকে নিজের ভারের কারণে একটু টেনে নেবে, টেনে নিয়ে কি হবে, সে এই পর্যন্ত আসবে। তাহলে এইটা হচ্ছে তার সাম্যাবস্থান, এই মিডিল পয়েন্টটাকে আমরা সাম্যাবস্থান ধরি। এরপর তাকে যদি আমরা এখান থেকে এ পরিমাণ, এই বলছে এ পরিমাণ টেনে ছেড়ে দিয়েছি, এর আমরা মিডিল টু মিডিল হিসাব করি, তাহলে এইখান থেকে এ পরিমাণ কি করছে, টেনে ছেড়ে দেওয়া হয়েছে। এবার কি হবে, সে উপরে উঠে যাবে, উপরে উঠে এই যে আগের এই পজিশনে তো যাবেই, এটা পার করে সে যে পরিমাণ তাকে নিচের দিকে নামানো হয়েছে সাম্যাবস্থান থেকে, সে একই এ পরিমাণ কি হবে, উপরের দিকে উঠবে, ঠিক আছে। মিডল পয়েন্টটাকে আমরা হিসাব করতেছি, তাহলে এখান থেকে এ পরিমাণ নিচে নামানো হয়েছে, ফলে সে সাম্যাবস্থান পার হয়ে উপরের দিকে আবার এ পরিমাণ নামবে। তারপর সে কি করবে, আবার উপরে যখন উঠবে তখন উঠার পর সে আবার নিচে নামা শুরু করবে, নিচে নেমে আবার সাম্যাবস্থানে আসবে, তারপর সাম্যাবস্থান পার হয়ে আবার এ পরিমাণ কি নিচে নামবে, তারপর আবার উপরে উঠবে, এ পরিমাণ উপরে ওঠার পর আবার সাম্যাবস্থান থেকে এ পরিমাণ ডিস্টেন্স আবার উপরের দিকে উঠবে। এই যে তার মানে তার টোটাল তাহলে কি হলো, তার সাম্যাবস্থান থেকে বিস্তারটা হচ্ছে এ, ঠিক আছে। এই বিস্তারে সে কি করতে পারবে, উপরে উঠবে ও নিচে নামবে, উপরে উঠবে নিচে নামবে, অর্থাৎ তার বিস্তারটা হচ্ছে এখানে এ, এটা সে এই কাজটা সে করতেই থাকবে, ঠিক আছে। তাহলে এখানে বেগ ভি বলছে, ভি সমান 0 বলছে, তখন এটা নিচে নামবে, নিচে নেমে এখানে আটকে যাবে, এখানে বেগ 0 হবে, তারপর সে উপরের দিকে উঠবে, উপরে যত উঠবে তার বেগ কমবে, কমতে কমতে যখন সে সর্বোচ্চ উপরে উঠবে তখন বেগ কমে যাবে, শূন্য হয়ে যাবে, এই জন্যই সে কি করবে, এবার নিচের দিকে নামা শুরু করবে, ঠিক আছে। নিচের দিকে নামতে আস্তে আস্তে তার বেগ বাড়বে, বাড়তে বাড়তে যখন সর্বোচ্চ নিচে নামবে তখন তার বেগ আবার শূন্য হয়ে যাবে, ফলে সে আবার উপরের দিকে ওঠা শুরু করবে, এই স্প্রিং এর প্রত্যায়নী বলের কারণে সে উপরে ওঠা শুরু করবে, ঠিক আছে। তাহলে স্প্রিং এর প্রত্যায়নী বলের কারণে সে উপরে উঠবে, আবার নিচে নামার ক্ষেত্রে স্প্রিং এর প্রত্যায়নী বল প্লাস অভিকর্ষ ত্বরণ দুইটাই মিলে সে কি করবে, নিচে নামবে, তারপর উপরে উঠবে, নিচে নামবে, এরকম করে এটা উপরে উঠতে থাকবে, নিচে নামতে থাকবে, এই কাজটা সে বারবার বারবার করতেই থাকবে, ঠিক আছে। তো একটা সময় সে থেমে যাবে, তার কারণ তোমার অভিকর্ষ ত্বরণ কন্টিনিউয়াসলি নিচের দিকে কাজ করতেছে, যদি অভিকর্ষ ত্বরণ না থাকতো তাহলে স্প্রিংটা একা এই কাজটা করতে থাকতো, কিন্তু অভিকর্ষ ত্বরণ আছে, বাতাসের বাধা আছে, ফলে অভিকর্ষ ত্বরণ সবসময় তো কন্টিনিউয়াসলি নিচের দিকে টানতেই আছে, ঠিক আছে। এই জন্য কি হবে, আস্তে আস্তে বাতাসের বাধাও কাজ করবে, ফলে একটা সময় সে থেমে যাবে। কিন্তু যদি এরকম বায়ুশূন্য একটা স্থানে এই কাজটা করা যাইতো এইভাবে আটকে রেখে, তাহলে ডেফিনেটলি এটা সারা জীবন এরকম উঠানামা করতেই থাকতো। তো ভরটা যখন 2, 3, 4 অবস্থান শেষ করে, যে অবস্থানে শুরু করছিল সেই একই অবস্থানে ফিরে আসে, উপরের দিকে ভি বেগে গতিশীল, তখন আমরা এটাকে বলি পূর্ণ স্পন্দন হয়েছে। তার মানে কি, এই যে তাকে আমরা শুরু করেছিলাম 1 থেকে, ঠিক আছে, তাকে আমরা শুরু করেছিলাম কোথা থেকে, 1 থেকে আমরা শুরু করছিলাম, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, তাকে এইখানে 1 নম্বর পজিশনে টেনে ছেড়ে দিয়েছি, তাহলে সেই করবে এখান থেকে আবার সাম্যাবস্থানে ফিরে যাবে, তারপর 3 নম্বর চিত্রে এ পরিমাণ উপরে উঠবে, তারপর 4 নম্বর চিত্রে আবার সে সাম্যাবস্থানে আসবে, এবার সে নিচে নামতেছে আর কি, মানে তার গতিটা এইরকম আছে, ঠিক আছে। সে উপরে উঠতেছে, উপরে উঠে আবার এটা হচ্ছে তার সাম্যাবস্থান, ঠিক আছে, এটা হচ্ছে তার সাম্যাবস্থান। তাহলে এখান থেকে সে উপরে উঠতেছে, উপরে উঠলো, উঠে আবার কি নিচে নামলো, ঠিক আছে, নিচে নেমে আবার এইখানে আসলো। তাহলে এই যে যেখান থেকে সে স্টার্ট করতেছিল আবার সেম পয়েন্টে যদি সে ফিরে আসে, এই এই এটাকে বলা হয় কি একটা পূর্ণ কম্পন। তাহলে এখান থেকে শুরু করছে, উপরে উঠছে, সর্বোচ্চ উপরে উঠছে, আবার সাম্যাবস্থানে আসছে, আবার আগের জায়গায় ফিরে আসছে, তাহলে এইটাকে বলবো আমরা একটা পূর্ণ কম্পন। আবার এখান থেকে যদি বলি এখান থেকে এখানে গেছে, আবার এই যে এটা হচ্ছে আর একটা পূর্ণ কম্পন, ঠিক আছে। তাহলে একই পজিশনে যখন ফিরে আসতেছে তখন এটাকে আমরা বলতেছি পূর্ণ কম্পন, ঠিক আছে। তো তখন আমরা এটাকে একটা পূর্ণ স্পন্দন হয়েছে বলে মনে রাখতে হবে। 2, 3 শেষ করে 4-এ এলেও কিন্তু যে অবস্থান থেকে শুরু করেছে সেই অবস্থানে ফিরে আসবে, কিন্তু এটা পূর্ণ স্পন্দন নয়, কারণ প্রথম 2 অবস্থানটিতে ভরটি উপরের দিকে যাচ্ছে এবং পরের 4 নম্বর অবস্থানটিতে নিচের দিকে যাচ্ছে, কাজেই একই অবস্থায় ফিরে আসা হলো না। তাহলে পূর্ণ, তো এখন তোমরা বলতে পারো যে এইভাবে তোমরা চিন্তা ভাবনা করতে পারো, আমরা যদি একে একটু মুছে দেই, তাহলে এখানে দেখো
তাহলে এই যে এইখানে আছে, আমরা যদি আবার এটা সাম্যাবস্থান, ঠিক আছে, এইটা সাম্যাবস্থানটা আমরা এঁকে নেই, এটা হচ্ছে সাম্যাবস্থান। এইখানে সে যাত্রা শুরু করছে, এখান থেকে সে কি করছে, উপরে উঠলো, আমি সোজা আঁকতেছি, সে নিচে নামলো, আবার যদি এটা কার্ভ হবে আমি বোঝানোর জন্য এরকম করতেছি। তো দেখো তোমরা বলতে পারো যে এইখানে আর এইখানে তো একই অবস্থানে আছে, তাহলে এটাও কি একটা পূর্ণ কম্পন হবে কিনা? না, পূর্ণ কম্পন হবে না। কেন পূর্ণ কম্পন হবে না? কারণ এই জায়গায় বস্তুটা যাচ্ছে কোন দিকে, উপরের দিকে, এইখানে বস্তুটার দিক কোন দিকে, উপরের দিকে, আর এইখানে বস্তুটার বেগের দিক, এখানে বস্তুটা নিচে, উপর থেকে নিচে নামতেছে, এখানে দিকটা হচ্ছে নিচের দিকে। অর্থাৎ একটা পূর্ণ কম্পন হওয়ার জন্য শুধু পজিশন সেম হইলেই হবে না, ওই পজিশনে তার বেগটাও কি হইতে হবে, সেম হইতে হবে। সেক্ষেত্রে এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে আমরা পূর্ণ কম্পন বলতে পারি। কেন? এই পয়েন্টে দেখো উপরের দিকে উঠতেছে, আবার অ্যাডজাসেন্ট এই পয়েন্টটাতে উপরের দিকে উঠতেছে, তাই না? তাহলে এইটা আর এইটাকে আমরা পূর্ণকম্পন বলতে পারি। আর এইটার সাথে পূর্ণকম্পন কাকে বলতে পারি? এই যে এইটাকে পূর্ণকম্পন বলতে পারি। কেন? কারণ এইখানে নিচের দিকে নামতেছে, এখানেও কি সে নিচের দিকে নামতেছে, তাহলে এইটা আর এইটা হচ্ছে একটা পূর্ণকম্পন। আর এইখানে আর আমরা এইটাকে আর এইটাকে পূর্ণকম্পন বলেছিলাম কেন? কারণ এইখান থেকে সে উপরের দিকে যাত্রা শুরু করছে, তাহলে উপরে ওঠে, নিচে নামে, এইখানে এসে আবার উপরের দিকে যাত্রা শুরু করছে, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে কি তোমার একটা আসলে আমি এর বাঁকাভাবে দেখাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি তো স্প্রিংটা একই জায়গায় ওঠানামা করতেছে, সেক্ষেত্রে বেগের দিকটা উপরের দিকে, কিন্তু এখানে আমরা কন্টিনিউয়াস একটা ছবি এঁকেছি, তো তাই দিকটা এইভাবে দেখাচ্ছি। তো এটা ভুল বোঝার কিছুই নাই যে আসলে এটাতে এই দিকে যাবে না, স্প্রিংটা তো আসলে সরে যাচ্ছে না। এখানে মূলত এই জিনিসটা কি করবে, এই নিচে নামবে, উপরে উঠবে, আবার নিচে নামবে, আবার উপরে উঠবে। তাহলে এই 1 নম্বর পজিশনটা এইটা, 2 নম্বর পজিশনটা এইটা, 3 নম্বর পজিশনটা এইটা, 4 নম্বর পজিশন আবার এইটা, আর 5 নম্বর পজিশন আবার কি এইটা, এইভাবে উঠানামা করতেছে। বাট বোঝার সুবিধাতে এইভাবে আঁকানো হয়েছে, ঠিক আছে? তো এই জন্য আমি তীর চিহ্ন দিয়ে এইভাবে ডিরেকশন দেখাচ্ছি, তার মানে আসলে ডিরেকশনটা এই দিকে না, ডিরেকশনটা কি আসলে উপরের দিকে, ঠিক আছে? আর এইটার ডিরেকশন এখানে উপরের দিকে, আর এইটার ডিরেকশন এখানে জাস্ট নিচের দিকে, এই যে ডিরেকশনটা দেখাইছে ওরা, ঠিক আছে? এই জন্য ডিরেকশন যদি বিপরীত দিকে হয় তাহলে সেটাকে আমরা একটা কম্পাঙ্ক বা একটা পূর্ণ কম্পন বলবো না। আমাদের যে দুই অবস্থানে, যে পরপর দুই অবস্থানে ডিরেকশন, গতির ডিরেকশনটা সেম হবে, এখানেই আমরা বলবো কি শুধু মান একই হলে হবে না, ডিরেকশনটা একই হতে হবে। যেমন এইখানেও বেগ কি 0, এখানেও বেগ 0, তাহলে কি আমরা এই 3 নম্বর পজিশন এবং 5 নম্বর পজিশনটাকে একটা কম্পন বলবো না, পূর্ণ কম্পন বলবো না। কেন? তার কারণ 3 নম্বর পজিশনে 0 হওয়ার পর সে গতিশীল কোন দিকে হবে, নিচের দিকে গতিশীল হবে, একটু পর, তারপর সে নিচের দিকে গতিশীল হবে। আর এইখানে তার বেগ তো 0, কিন্তু তারপর মুহূর্তে সে কি হবে, উপরের দিকে গতিশীল হবে। অথবা এটা উপরের দিকে উঠতে উঠতে 0 হয়েছে, আর এটা নিচে নামতে নামতে 0 হয়েছে, তাহলে এখানে ডিরেকশনটা কি, 0 হওয়ার আগে এবং পরের ডিরেকশনটা বিপরীত দিকে। তাই কি হবে না, এই দুইটাকেও আমরা কি করবো, পূর্ণ কম্পন বলবো না, বরং আমরা এইটার সাথে এইটাকে পূর্ণ কম্পন বলবো। কেন? কারণ এইখানে উপরে উঠতে উঠতে বেগটা 0 হয়েছে, আর এখানেও উপরে উঠতে উঠতেই বেগ 0 হয়েছে, এরপর সে নিচে নামবে, এখানেও সে 0-র পর নিচে নামবে। এই জন্য এই দুইটাকে আমরা কি বলবো, একটা পূর্ণ কম্পন বলবো। এটাকে অনেক সময় একটা তরঙ্গ দৈর্ঘ্যও বলা হয়, এবং এই দুইটার মাঝখানের সময়টাকেই বলা হয় মূলত পর্যায়কাল। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো, সরল স্পন্দন গতি বিশ্লেষণ করতে হলে আমাদের কয়েকটি রাশি ব্যাখ্যা করে নেওয়া ভালো। প্রথমটি হতে পারে পর্যায়কাল বা দোলনকাল। একটি পূর্ণ স্পন্দন সময় হতে যে সময় নেয় সেটি হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল। তাহলে একটি পূর্ণ কম্পন বা একটি পূর্ণ স্পন্দন আমরা অলরেডি এখানে কি দেখতে পাইলাম, ঠিক আছে? দেখো এই যে কণাটা, এই যে ইয়াটা তোমার, এই জিনিসটা এখান থেকে যাত্রা শুরু করে উপরে উঠলো, আবার এই যে নিচে নেমে আসলো, তাহলে এইটাকে একটা কম্পন বলতেছি। অর্থাৎ আমরা যদি এইখানে হিসাব করি, সে উপরে, নিচ থেকে এই উপরে উঠলো, আবার নিচে এইখানে আসলো, এটা একটা পূর্ণ কম্পন। তাহলে এই সময় এটা হচ্ছে সাম্য অবস্থা। তো এই যে সে উপরে উঠলো, আবার সে এই জায়গায় ফিরে আসলো, বা সাম্যাবস্থান থেকে যদি হিসাব করি, তাকে নিচে নামানো হইলো, সে সাম্যাবস্থান পার হয়ে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছালো, আবার সাম্য, অর্থাৎ যে জায়গা থেকে শুরু করছিল পুরো রাস্তা ঘুরে আবার সেম জায়গায় আসলো, এটা হলো একটা পূর্ণ কম্পন। এবং এই যে কম্পনটা সম্পন্ন হওয়ার জন্য যে সময় লাগলো, সেটাকে আমরা বলতেছি পর্যায়কাল। সেটাকেই আমরা বলতেছি কি পর্যায়কাল, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের পর্যায়কাল বা দোলনকাল বা টাইম পিরিয়ড, অনেকগুলোই নাম আছে এটার। ওকে,
একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় নেয় সেটি হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল। কম্পাঙ্ক এফ হচ্ছে 1 সেকেন্ডে এইরকম যতটা পূর্ণ কম্পন সম্পন্ন করে সেটাই হচ্ছে কি কম্পাঙ্ক। তো সাধারণত এগুলো অনেক দ্রুত কাঁপে, তো এই জন্য দেখা যাচ্ছে যে এই পর্যায়কালের মানটা 1 সেকেন্ডের চেয়ে অনেক কম হয়। পর্যায়কালের মান 1 সেকেন্ডের চেয়ে অনেক কম হয়, ঠিক আছে। দেখা যায় যে 1 সেকেন্ডের 20 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ, বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এগুলো তো সেকেন্ডে কয়েক হাজার বার, যেমন আমরা যে কথা বলি এগুলো কিন্তু প্রত্যেক সেকেন্ডে 20 থেকে 20,000 বার পর্যন্ত কি করে কম্পিত হয় 1 সেকেন্ডেই। তার মানে একবার কাঁপতে তাদের 1 সেকেন্ডের 20,000 ভাগের 1 ভাগ সময় লাগে। তাহলে বুঝো কথা। তাহলে এই জন্য এখানে আর একটা রাশি নিয়ে আসা হয়েছে যে এই জিনিসটা 1 সেকেন্ডে কতবার এমন উঠানামা করে। এই যে এখান থেকে সে উপরে উঠলো আবার নিচে নামলো, বা সাম্যাবস্থান থেকে শুরু করে সে নিচে নামলো, সাম্যাবস্থান পেরিয়ে উপরে গেল, আবার সাম্যাবস্থান ফিরে আসলো। এই যে একবার সাইকেল পূর্ণ করলো, একটা কম্পন সম্পন্ন করলো, এইরকম 1 সেকেন্ডে সে কতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে সেইটাকেই বলা হয় কম্পাঙ্ক। তাহলে এখানে কম্পাঙ্ক এবং টি এর মধ্যে একটা স্বাভাবিকভাবে সম্পর্ক তৈরি হবে। তাহলে টি সমান আমরা জানি কি, টি হচ্ছে একটা কম্পন হইতে যে সময় লাগে, ঠিক আছে। টি এর পর্যায়কাল টিটা হচ্ছে কি এরকম একটা কম্পন সম্পন্ন হইতে যে সময় লাগে সেটাই হচ্ছে টি। তাহলে উল্টাভাবে আমরা বলতে পারি যে আর আর এফ আমরা কি বললাম যে 1 সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন হয়, কম্পাঙ্কটা হচ্ছে কি 1 সেকেন্ডে। তাহলে আমরা বলতে পারি যে 1 সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন হয় সেটাই হচ্ছে কি এফ। তাহলে এফ টি কম্পন হয় কত সেকেন্ডে? 1 সেকেন্ডে, তাই কি না? অতএব একটি কম্পন হয়, অতএব একটি কম্পন সম্পন্ন হয় কত? 1/f। এই একটা কম্পন সম্পন্ন হইতে যে সময় লাগে সেটাকেই তো আমরা বলি পর্যায়কাল বা টি, ঠিক আছে। অথবা উল্টোভাবে করতে পারি যে টি সময়ে কম্পন হয় কয়টা? একটা। পর্যায়কাল মানে কি একটা কম্পন হইতে যে সময় লাগে সেটাই হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল যদি টি হয় তার মানে টি সময়ে কম্পন হয় কয়টা? একটা। টি সেকেন্ডে কম্পন হয় কয়টা? একটা। অতএব 1 সেকেন্ডে কম্পন হয় কয়টা? 1/টিটা। এটা তো জানি, ঐকিক নিয়মে এটাই পড়ছি আমরা। 1 হচ্ছে ঐকিক নিয়মে 1 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। টি সেকেন্ডে যতটা কম্পন হবে 1 সেকেন্ডে তার চেয়ে কম হবে, যদিও প্রকৃতপক্ষে মানটা বেশি হইতে পারে। তাহলে 1/টি। তাহলে এখানে তাহলে এই যে 1 সেকেন্ডে যতগুলো কম্পন হচ্ছে, টি সেকেন্ডে কম্পন হয় 1টি, তাহলে 1 সেকেন্ডে কম্পন হয় 1/টি। এই 1 সেকেন্ডে যতগুলো কম্পন হয় সেটাকেই তো আমরা কি বলতেছি কম্পাঙ্ক এফ। তাহলে এফ সমান কি 1/টি, অথবা টি সমান 1/f, অর্থাৎ টি এবং এফ পরস্পরের কি বিপরীত রাশি। ওইটা হচ্ছে 1 সেকেন্ডে কয়টা কম্পন দেয়, আর এটা হচ্ছে একটা কম্পন হইতে কত সময় লাগে। পরস্পরের বিপরীত হইলো না, কথাটা তো বিপরীতই। ওকে, তাহলে সরল সন্ধিত স্পন্দন গতিতে সাম্যাবস্থান থেকে উপরে কিংবা নিচে সবচেয়ে বেশি যে সরণ হয় তাকে বলা হয় বিস্তার। নিচে যেভাবে দেখানো হয় তাতে হচ্ছে বিস্তার। তাহলে তাহলে আমরা এইখানে বলতে পারি যে এটা হচ্ছে তার সাম্যাবস্থান। এখান থেকে সে কণাটা কিন্তু প্রত্যেকটা এখানে শুধু এই জায়গা থেকে সে কি এখানে ছিল, এখানে মানে অনেক জায়গায় ছিল। এই এটা যদি তার মিডল পয়েন্ট হয়, মিডল পয়েন্টটা এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, ফাইনালি এখানে আসছে, তাই না? তারপর উপরে উঠছে উঠছে ফাইনালি এই পর্যন্ত আসছে। মিডল পয়েন্টটা এখানে আসছে, এখানে আসছে, ফাইনালি কোথায় আসছে? এখানে আসছে। তাহলে তাহলে এই মিডল পয়েন্টটা যদি বড় বস্তু দিছে, এটা যে পয়েন্ট দিয়ে আমরা বিবেচনা করতাম তাহলে বুঝতে সুবিধা হইতো। তাহলে এই যে নিচের দিকে সে কিন্তু অনেকগুলো দূরত্ব অতিক্রম করে, তাহলে ফাইনাল দূরত্ব সবচেয়ে বেশি দূরত্ব কত দূর? এইটা, তাই না? আর উপরের দিকে সে সর্বোচ্চ এই পরিমাণ যায়। তাহলে যে কোনো একদিকে সর্বোচ্চ যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তার বিস্তার। তাহলে একটা কম্পন, একটা কণা যখন উপরে উঠানামা করে তাহলে তার যে সাম্যাবস্থান ছিল আদি অবস্থান, এখান থেকে সে উপরের দিকেও ওঠে নিচের দিকেও নামে। সাধারণত দুই দিকে সমান সমান সে উঠে নামে। তাহলে এই যে সবচেয়ে যত উপরে ওঠে এবং সবচেয়ে যত নিচে নামে এটাই হচ্ছে তার বিস্তার, ঠিক আছে। তাহলে এর পরের রাশিটি হচ্ছে দশা। স্প্রিং এ লাগানো ভরটি যখন উঠানামা করছে তখন এক মুহূর্তে যদি ভরটির দিকে তাকাই তাহলে দেখব সেটি সাম্যাবস্থা থেকে যে কোনো একটি দূরত্বে যে কোনো একদিকে ধাবমান আছে, সেই অবস্থাটি হচ্ছে তার দশা। তাহলে এখন আমরা দেখতেছি যে এই যে স্প্রিং এর ওঠানামা এটা তো কন্টিনিউয়াসলি উপরে উঠতেছে নামতেছে এরকম করে, তাই না? তাহলে আমরা যদি একটা জিনিস যদি এরকম উঠানামা 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 করে, মনে করো উঠানামা করতে 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 আমার ভিডিওটা পজ করে দিলাম এই যে এই জায়গায়, তাই না? তো জিনিসটা মানে এই জিনিসটাকে যদি আমরা এইভাবে উঠানামা করাই, এখান থেকে উঠানামা করাচ্ছি, তাই না? অনেক স্লো মোশন করি না আমরা, স্লো মোশন করে এটা উঠানামা করতেছি। তারপর করতে করতে আমরা কি করলাম, ভিডিওটা এখানে পজ করে দিলাম এই যে। তাহলে কি হলো, তাহলে এই পয়েন্টে এই যে পয়েন্টটা, এই পয়েন্ট আমি কিন্তু নিচের দিকে, এই পয়েন্টটা যদি আমি একই বিশ্লেষণ করি
আমি কিন্তু উপরের দিকে যাওয়ার সময় এখানে ব্রেক করছিলাম, তোমরা যদি ভালো করে খেয়াল করো। তার মানে এই পয়েন্টে তার ব্রেকটা কোন দিকে? উপরের দিকে। বিস্তারটা কত? এইটুকু। এখান থেকে এই সাম্যাবস্থান কোথায় ছিল? এখানে। তো সাম্যাবস্থান থেকে একটুখানি উপরে, বা প্রায় যেটাকে সাম্যাবস্থানের কথাই বলে, সাম্যাবস্থানেই আছে। ঠিক আছে, তাহলে তার অবস্থানটা সাম্যাবস্থানে। সাম্যাবস্থানে সে যাচ্ছে কোন দিক থেকে? নিচ থেকে যাচ্ছে। তাহলে এই যে আবার আবার সেম জিনিসটাকে যদি আমি কি করি, এইরকম যদি করতে থাকি, এটা পাকা হচ্ছে, এটা নেই। ঠিক আছে, তাহলে এইরকম যদি করতে থাকি, এইরকম করতে থাকি, তাহলে এই যে এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, তাহলে এবার কিন্তু কি হইলো, আমি এইখানে যখন ছেড়ে দিয়েছি তখন এই পয়েন্টে তার ডিরেকশনটা কোন দিকে? নিচের দিকে। আর তার তার স্মরণ কতটুকু? এখান থেকে এই পর্যন্ত স্মরণ। তাহলে তাহলে যে কোনো একটা পয়েন্টে সে যে উপর নিচে উঠানামা করতেছে, যে কোনো এক মুহূর্তে যদি আমি ভিডিওটা কি করি, পজ করে দেই, তাহলে সে যে জায়গায় থাকবে ওই জায়গায় তার বেগ, ওই জায়গায় তার স্মরণ, ওই জায়গায় তার আরো অনেক কিছুই আছে, তোমার অ্যাঙ্গেল থাকতে পারে, এইরকম সব কিছুকে, অর্থাৎ ওই অবস্থায় কণাটার যতগুলো ভেক্টর এবং স্কেলার রাশি পরিমাপ করা যায়, বেগ, ত্বরণ, সরণ, তারপরে এভরিথিং যা কিছু আছে, অ্যাঙ্গেল, সব কিছুকেই একসাথে বলা হবে তার কি? দশা। এই জন্য বলা হচ্ছে যে এই যে কম্পনশীল একটা কণার যে কোনো মুহূর্তে তার সম্পর্কিত যত ধরনের ফিজিক্যাল প্রপার্টির রাশি আছে সেই সবগুলোকেই একসাথে বলা হচ্ছে তার দশা। তাহলে দশার মধ্যে তার কি কি ইনক্লুডেড? দশার মধ্যে তার বিস্তার ইনক্লুডেড, তার বেগ ইনক্লুডেড, তার ত্বরণ ইনক্লুডেড। ঠিক আছে, বিস্তারকেও এই দ্বারা প্রকাশ করতেছে। হ্যাঁ, তো যেটাই হোক, বিস্তারকে বড় হাতে রেখে দিই তাহলে। তারপর যদি তার অ্যাঙ্গেলের কথা বলি, সাধারণত তোমার তরঙ্গগুলোর ক্ষেত্রে যাই হোক ভিন্নভাবে অ্যাঙ্গেল হিসাব করা যায়। এটা তোমাদের বিস্তারিত আলোচনা নাই কিভাবে অ্যাঙ্গেল হিসাব করা যায়। তো সেটা অ্যাঙ্গেলও যদি হয়, সেই অ্যাঙ্গেল, এই সব কিছুকে, এভরিথিংকে একসাথে বলা হচ্ছে তার দশা। ঠিক আছে, ওকে। তাহলে সরল স্পন্দন গতিতে ভর এবং স্প্রিং এর এই নির্দিষ্ট অবস্থাটি হুবহু একইভাবে ফিরে আসবে আবার ঠিক এক পর্যায়কাল পরে। তাহলে এই যে দশার কথা বলতেছি, তাহলে তাহলে একটা কণা একই দশায় ফিরে আসবে ঠিক কতক্ষণ পর পর? এই যে আমরা এর একটু আগেই আলোচনা করছি, কম্পাঙ্ক নিয়ে আলোচনা, সরি একটা পূর্ণ কম্পন নিয়ে আলোচনা করছি। তাহলে এই জায়গায় তার যা, এই জায়গায় কণাটার যা যা দশা, এইখানেও কিন্তু কণাটার ঠিক একই একই দশা। কি কি দশা দেখো, এইখানে সে সর্বোচ্চ বিস্তারে আছে, এইখানে আমি হ্যাঁ, এইখানে তার বেগ জিরো, এখান থেকে সে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। এখানেও তার বেগ জিরো, সে এরপর আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তাহলে সবগুলোই কন্ডিশন এখানে সেম। আবার যদি আমরা এই কণাটার এইটার কথা আর এইটার কথা বিবেচনা করি, তাহলে এইখানে সে নিচের দিকে নামতেছে, এখানেও সে নিচের দিকে নামতেছে, এখানে সে সাম্যাবস্থায় আছে, এখানেও সে সাম্যাবস্থায় আছে, এখানে তার বেগের মান যা হবে, এখানেও তার বেগের মান তা হবে। এই যে সব বৈশিষ্ট্য সেম। এখন আমি যদি তোমাদেরকে, তাহলে এই দুইটা এগুলো হচ্ছে কি, তাহলে একটা নির্দিষ্ট কম্পন, একটা কম্পন পর পর তাহলে কি হয়, একটা কণা সমদশায় ফিরে আসে। একটা পূর্ণ কম্পন পর পর কণাগুলো কি হয়, সমদশায় ফিরে আসে। এর দশা আর এর দশা সেম। তাহলে কি, এটা একটা পূর্ণ কম্পন, আমরা আগেই বলেছি, এইখান থেকে আর এখান থেকে একটা পূর্ণ কম্পন। তাহলে একটা পূর্ণ কম্পন পর পর কণাগুলো একই দশায় ফিরে আসে। এবার যদি এইটা আর এটার কথা বলি আমরা, এ কিন্তু এখানে নিচে নামতেছে, এ কিন্তু এখানে উপরের দিকে উঠতেছে। তার মানে এটা জাস্ট কি বিপরীত দশা, তাই না? তাহলে অর্ধেক কম্পন, এটা যে পূর্ণ কম্পন হয়, এটা কিন্তু অর্ধেক কম্পন। অর্ধেক কম্পন পর পর কণাগুলো কি হয়, বিপরীত দশায় থাকে। আর পূর্ণ কম্পন পর পর কণাগুলো কি হয়, একই দশায় ফিরে আসে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে একটা পূর্ণ কম্পন পর পর কণাগুলো একই দশায়, হুবহু একই দশায় ফিরে আসে। একই ফিরে আসে ঠিক এক পর্যায়কাল পর। এক পর্যায়কাল মানে টাইম দিয়ে হিসাব করলে একটা কম্পন সম্পন্ন হইতে যে সময় লাগে সেটাই তো পর্যায়কাল। তাহলে এক কম্পন পর যদি একই সময় ফিরে আসে, একই অবস্থায় ফিরে দশায় ফিরে আসে, তাহলে এক কম্পনের টাইমটাই যে এক পর্যায়কাল। তাহলে এক পর্যায়কাল সময় পর পর কণাগুলো কি হবে, একই দশায় ফিরে আসবে। ওকে, তাহলে কারো পর্যায়কাল যদি 2 সেকেন্ড হয়, তাহলে 2 সেকেন্ড পর পর সে কি করবে, একই দশায় ফিরে আসবে। ওকে, তাহলে এখানে পূর্ণ স্পন্দন নিয়ে হালকা কিছু আলোচনা করা আছে, কিন্তু পূর্ণ স্পন্দন ফিজিক্সের বিশাল বড় একটা অংশ জুড়ে আছে এবং এটার অনেক বিস্তারিত আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ, তর্ক বিতর্ক অনেক কিছু আছে এটা নিয়ে। যাই হোক, এটা ইন্টারমিডিয়েটে ঢুকলেই দেখতে পাবা। আপাতত এইটুকুই মাথায় রাখো। এরপর হচ্ছে ওয়েভ বা তরঙ্গ।
আমরা সবাই তরঙ্গ দেখেছি, পানিতে একটা ঢিল ছুঁড়ে দিলে সেই বিন্দু থেকে পানির তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তরঙ্গ আমরা তরঙ্গ কথা বলতে সাধারণত দুই তরঙ্গের কথা বলি, সবার আগে আমাদের মাথায় মূলত পানির ঢেউয়ের বিষয়টাই আসে। তো পানির ঢেউ এক জায়গায় ছড়িয়ে দিলে ওখান থেকে ঢেউ কি করে আস্তে আস্তে চতুর্দিকে ছড়িয়ে যায়। এখানে যদি ঢিল দেই দেখবা যায় চতুর্দিকে ঢেউগুলো কি হবে, এইভাবে গোল করে গোল করে গোল করে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, এরকম এরকম আমি আঁকতে ভালো পারতেছি না। তো ঢেউ 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 আকারে কি হবে, চতুর্দিকে এরকম করে ছড়িয়ে পড়বে, তাই না? এটা তোমরা সবাই জানো, এটা দেখেছো। তো ঘরে যদি বাতি জ্বালাই, এই যে আলো কিন্তু বাতির চারদিকে ছড়িয়ে পড়ে, এটাও তরঙ্গ, কিন্তু এটাকে এর তরঙ্গটা আমরা দেখতে পাই না। পানির তরঙ্গটা, পানির এরকম ঢেউটা কি করে আমরা দেখতে পাই, যে পানি কি করতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে। কিন্তু আলোর ক্ষেত্রে এই তরঙ্গের ঢেউগুলো আমরা দেখতে পাই না, এগুলো অত্যন্ত ছোট ক্ষুদ্র, খালি চোখে না, ইভেন মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না। আবার আলোর মধ্যে আবার তরঙ্গ এবং কণা দুই ধরনের প্রপার্টি আছে। তো যাই হোক, এত কিছু জানার আপাতত এটাই দেখো যে মনে রাখো যে এই পানি যেরকম তরঙ্গের মতো করে ছড়িয়ে যায়, আলো এরকম কি করে তরঙ্গের মতো করে চতুর্দিকে ছড়িয়ে যায় বাল্ব থেকে বা আলোর উৎস থেকে। ঠিক আছে, আমরা যখন কথা বলি তখন এই যে শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায়, সেটাও কিন্তু তরঙ্গ আকারেই এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যায়। যেরকম মানে পানির ঢেউগুলো যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ঠিক সেরকম আলো শব্দ সবাই এরকম করে যায়। কিন্তু পানিটা আমরা দেখতে পাই, শব্দ এবং আলোটা আমরা দেখতে পাই না। একটা স্প্রিংকে সংকুচিত করে ছেড়ে দিলে তার ভেতর যে বিচ্যুতি ঘটে সেটাও একটা তরঙ্গ। তাহলে তরঙ্গ, এখানে স্প্রিংও কি করে, উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে। তাহলে স্প্রিং এর গতিটা যখন আমরা একটু আগে উপরে দেখাইলাম, তখন কিন্তু এই যে উপরে উঠলো নিচে নামলো, এরকম এরকম করে আমরা দেখাইতে পারি। ঠিক আছে, যদিও এটা একই জায়গায় উঠে নামে, কিন্তু সময়ের সাথে যদি আমরা তার অবস্থানের গ্রাফটা আঁকি, সেক্ষেত্রে এরকম হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে তরঙ্গ। তো টান করে রাখা যদি একটা দড়ির মাঝে আমরা ঝাঁকুনি দেই, তাহলেও কিন্তু দড়িটা কি হয়, আমরা জানি যে এরকম যদি একটা দড়ি থাকে, টান টান করে যদি কি থাকে, এরকম একটা দড়ি থাকে, এরকম একটা দড়ি আছে। এখন আমরা যদি কি করি, এই দড়িটাকে নিচের দিকে টেনে ছেড়ে দেই, নিচের দিকে একটুখানি টেনে যদি আমরা কি করে দেই, এরকম করে ছেড়ে দেই, এরপর তোমরা দেখবা এই দড়িটা টেনে ছেড়ে দিলে এই দড়িটা এরকম করে কাঁপতে থাকবে, তাই না? এরকম করে দড়িটার মধ্যে এরকম একটা কম্পন তৈরি হয়। কোনো এক জায়গায় ধরে টেনে ছেড়ে দিলে এরকম একটা কম্পন উপরে নিচে উঠে নামে উঠে নামে উঠে নামে এরকম করতে থাকে। ঠিক আছে, অনেক সময় বিস্তারটা বড়ও হয়, অনেক সময় বিস্তার একটাই হয়, একটা বিস্তারেই সে উপরে ওঠে নিচে নামে। অনেক সময় এইরকমই হয়, শুধু সে এইরকম হয়, এই নিচে নামলো, আবার ওই একই বিস্তারে সে উপরে ওঠে, তাহলে এইরকম হয়, উপরে ওঠে নিচে নামে, উপরে ওঠে নিচে নামে। ঠিক আছে, এরকম করতে থাকে। ঠিক আছে, তো এই সবগুলোকেই বলা হচ্ছে কি তরঙ্গ। ঠিক আছে, তো এক কথায় বলা যায় তরঙ্গটি কি আমরা সেটা অনুভব করতে পারি, কিন্তু যদি তার জন্য পদার্থবিজ্ঞানের ভাষায় তরঙ্গের একটা সুন্দর সংজ্ঞা দিতে চাই, তাহলে কি হলো, তাহলে তরঙ্গ জিনিসটা আমরা ফিল করতে পারতেছি, বাট এখন এটাকে যদি আমরা ফিজিক্যাল প্রপার্টি দিয়ে, তাহলে এই জিনিসটা আসলে কি, যে চেনে না যে বুঝে না তাকে কি করবো, বুঝাবো, তাহলে কি হবে। দেখো এখানে কিছু কমন ঘটনা ঘটে, সেটা হচ্ছে দেখো কোনো একটি রাশির মানের বিচ্যুতি বা আন্দোলন যদি সময়ের সাথে সাথে স্থানান্তরিত হয়, তবে সেই বিচ্যুতি বা আন্দোলনকে তরঙ্গ বলে। তাহলে কোনো একটা রাশির বিচ্যুতি, মানের বিচ্যুতি বা আন্দোলন যদি সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, এইখানে দড়ির উদাহরণটা যদি দেই আমরা, তাহলে দড়ির ক্ষেত্রে আসলে ঘটনাটা ঘটে কি, দড়ির ক্ষেত্রে আসলে ঘটনাটা ঘটে কি, দড়িটা কিন্তু একসাথে এই অবস্থানে থাকে না, প্রথমে এই অবস্থানে থাকে, তারপর এই কণাটা উপরে ওঠে, তারপর তখন কি হয়, দড়িটা কিন্তু এইরকম হয়, তাই না? তারপর এই কণাটা উপরে ওঠে, আমি একটা কণার জন্য বলতেছি, তখন দড়িটা কি হয়, এইরকম হয়, তারপর এইরকম হয়, তার সাম্যাবস্থানে তো আসে ওটা দাঁড়িয়ে, তারপর উপরে ওঠে। ঠিক আছে, তারপর আবার যখন নিচে নামা শুরু করে, তখন এই পয়েন্টটা কি হয়, তাহলে এই পয়েন্টটা একবার কি হয়, এই পয়েন্টটা একবার উপরে ওঠে, একবার নিচে নামে। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কি হচ্ছে, এই পয়েন্টটা একবার নিচে নামতেছে, একবার উপরে উঠতেছে। তাহলে এই যে কন্টিনিউয়াসলি এই কণাটা কি হচ্ছে, আন্দোলনটা সময়ের সাথে সাথে একই জায়গায় বারবার 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 রিপিট করতেছে। ঠিক আছে, ওইটাই বলতেছে কোনো একটি রাশির মানের বিচ্যুতি বা আন্দোলন যদি সময়ের সাথে সাথে স্থানান্তরিত হয়, এই আন্দোলনকে বলা হচ্ছে
তরঙ্গ, ঠিক আছে। এবং শুধু এটাই না, এই কণাটাকে আমরা টেনে প্রথমে ছেড়ে দিয়েছিলাম এবং এই কণাটাকে ধরে টানছিলাম, এর সাথে তার পাশের কণাটাও আসছে, তার সাথে তার পাশের কণাটাও আসছে, তার সাথে তার পাশের কণাটাও আসছে, সবগুলো কণায় আসছে এর সাথে। এবার যখন আমরা ছেড়ে দিয়েছি তখন এই কণাটা উপরে উঠছে, তার পাশে তার সাথে এই কণাটাও এখানে আসছে, এই কণাটা এখানে আসছে, এই কণাটা এখানে আসছে, এই কণাটা এখানে আসছে। তাহলে একটা কণার কম্পন কি হচ্ছে, পাশের কণাগুলোতেও কি আছে, ট্রান্সফার হচ্ছে। তাহলে এই যে একটা কণার বিচ্যুতি পাশের কণাতেও কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে। শুধু ওর মধ্যেই সীমাবদ্ধ থাকতেছে না, সে তার অ্যাডজাসেন্ট যে কণাগুলো আছে তার মধ্যেও তারা পরস্পর কানেক্টেড থাকার কারণে সে একা উপরে উঠানামা করতেছে না, ও তার আশেপাশে যত কণা আছে সবাইকে নিয়ে কি করতেছে, উঠানামা করতেছে। তাহলে এইরকম তো পানির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। এটা স্থির পানি যদি থাকে, মনে করো এখানে পানি আছে, অনেকগুলো কণা আছে, এখন এই পানির কণাটাকে যখন আমরা কি করি, ঢিল মারি, তখন এই পানির কণাটা নিচে নামে, এর সাথে তারপর পাশের কণাটাও নিচে নামে, পাশের কণাটাও নিচে নামে, এরকম করতে করতে নিচে নামে। তারপর এ যখন উপরে ওঠে তখন পাশেরটাও উপরে ওঠে, পাশেরটাও উপরে ওঠে। ফলে প্রত্যেকটা কণার অবস্থানটাকে যদি আমরা কি করি, দেখতে চাই, তাহলে এই রকম হয়, ঠিক আছে। এ নিচে নামে, তার সাথে এ নামে, তার সাথে এ নামে, তার সাথে এ নামে, এরকম। তারপর এ উপরে উঠে যায়, ঠিক আছে, এইরকম করে। তাহলে এইরকম একটা ঢেউ তৈরি। আমরা যখন বাইরে থেকে দেখি তখন আমাদের কাছে কণাগুলোর অবস্থান কি মনে হয়, এইরকম মনে হয়। এ নিচে নামে তার, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে একটা কণার আন্দোলন সময়ের সাথে সাথে শুধু তার মধ্যেই সীমাবদ্ধ থাকতেছে না, অন্য কণার মধ্যেও কি আছে, ট্রান্সফার আছে। এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এরকম করে অন্য কণার মধ্যেও ট্রান্সফার আছে, অর্থাৎ স্থানান্তরিত হচ্ছে। তার আন্দোলনটা, তার বিচ্যুতিটা শুধু তার মধ্যেই সীমাবদ্ধ থাকতেছে না, সময়ের সাথে সাথে কি হচ্ছে, স্থানান্তরিত হইতেছে। এই ধরনের কণা, এই ধরনের ঘটনাটাকেই বলা হচ্ছে কি তরঙ্গ, ঠিক আছে। একটি একক আন্দোলন যা একটি তরঙ্গ তৈরি করতে, এটি একক আন্দোলন যা একটি তরঙ্গ, একটি একক আন্দোলন একটি তরঙ্গ তৈরি করতে পারে, আবার পর পর আন্দোলনের পুনরাবৃত্তিও তরঙ্গ তৈরি করতে পারে, সেক্ষেত্রে একে তরঙ্গ দল বলা হয়। অর্থাৎ এই যে এখানে কি বলছে, আমরা এক জায়গায় টানছি, টেনে ছেড়ে দিছি, এইটা কি হচ্ছে, একটা তরঙ্গ তৈরি করছে। এখন হইতে পারে না দুই জায়গায় টেনে ছেড়ে দিয়েছি, এই জায়গায় ধরে টেনে ছেড়ে দিয়েছি, এই জায়গায়ও ধরে, তখন দুইটা ঢেউ তৈরি হয় এরকম করে, ঠিক আছে। অথবা এটাকে এই দিকে টেনে ছেড়ে দিয়েছি, এটাকে এই দিকে টানছি, দুইটাকে দুই দিকে টেনে ছেড়ে দিয়েছি, তখন দেখবা কি হবে, এইরকম করে একটা কম্পন তৈরি হবে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন, যখন আমরা এক জায়গায় টেনে ছেড়ে দিয়েছি তাহলে এটা একটা একক কম্পন, একক তরঙ্গ। এই দুই জায়গায় যদি টেনে ছেড়ে দেয় তাহলে এটা কি দ্বৈত কম্পন বা তরঙ্গ দল। অনেকগুলো তরঙ্গ তৈরি হবে, তখন এটাকে বলা আছে তরঙ্গ দল। তবে তরঙ্গ বলতে সাধারণত এরূপ পর্যাবৃত্ত তরঙ্গকেই, তরঙ্গ দলকেই বোঝায়, একক আন্দোলনকে কদাচিৎ বোঝায়। তার মানে যখন তরঙ্গ থাকে সেখানে অনেক তরঙ্গই থাকে, প্রত্যেকটা কণাই মূলত কি করে, পরবর্তীতে আর একটা কণার উৎস হিসেবে কাজ করে। দেখো আমরা যখন বলতেছিলাম যে এই কণা পাশের কণাকে ঠেলে, সে তার পাশেরটাকে টানে, সে তার পাশেরটাকে টানে, তাহলে এখানে কিন্তু একটার মধ্যে সীমাবদ্ধ থাকে না, একটা তরঙ্গ পরবর্তীতে অনেকগুলো তরঙ্গ মুখ তৈরি করে, প্রত্যেকটাই একটা তরঙ্গের উৎস হিসেবে কাজ করে। এই জন্য তরঙ্গের মধ্যে সাধারণত অনেকগুলো তরঙ্গ থাকে, একটা সিঙ্গেল তরঙ্গ খুব কমই থাকে, ঠিক আছে। এরপর দেখো, দেখতেছি যে কোনো কোনো তরঙ্গ প্রবাহিত হতে মাধ্যমের প্রয়োজন হয়, আবার কোনো কোনো তরঙ্গ প্রবাহিত হওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। যেসব তরঙ্গ প্রবাহের জন্য কঠিন তরল বা বায়বীয় কঠিন তরল মাধ্যমের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। এসব তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো তরঙ্গ প্রবাহে অংশগ্রহণ করে। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যে তরঙ্গগুলোর উদাহরণ দিয়েছি, সেই প্রত্যেকটা উদাহরণই কিন্তু আমি কি করেছি, কণার মাধ্যমে দিয়েছি। যে একটা কণা কম্পিত হচ্ছে, পানির ক্ষেত্রে দিলাম, দড়ির ক্ষেত্রে দিলাম, বা আমরা যদি ইভেন শব্দের কথাও বলি, শব্দের ক্ষেত্রে এইরকম করে বায়ুর কণাগুলো কি করে, আমরা যখন কথা বলি এখানে অনেকগুলো কণা থাকে, ঠিক আছে, এই কণাটা তার পাশের কণাকে ঠেলে, এ তার পাশের কণাকে ঠেলে, এ তার পাশের কণাকে ঠেলে, তারপর আবার একটু পর উল্টা দিকে ঠেলা শুরু করে, একবার এই দিকে ঠেলে, একবার এই দিকে ঠেলে, একবার এই দিকে ঠেলে, একবার এই দিকে ঠেলে, এরকম করে করে কণাগুলো, তরঙ্গগুলো কি করে সামনে। পানির ক্ষেত্রে যেমন উপর নিচ কাঁপে, আর শব্দের ক্ষেত্রে আবার উপর নিচ না, এরকম পাশাপাশি 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 কাঁপে আর সামনের দিকে এগিয়ে যায়, ঠিক আছে। এটা দুই ধরনের হয়, ঠিক আছে। তো ওটা আমরা পরে দেখতেছি। তো যেটাই হোক না কেন, কণাগুলোর কম্পন একটা থেকে আরেকটা ট্রান্সফার হচ্ছে। তাহলে এই ধরনের তরঙ্গ সঞ্চালনের জন্য অবশ্যই অবশ্যই কি লাগে, তোমার মাধ্যম লাগবে। মাধ্যম না থাকলে তো কণা পাওয়া যাবে না,
ঠিক আছে, যেহেতু কণাগুলোই কি করে একটা থেকে আরেকটাতে শক্তি ট্রান্সফার করে, এই জন্য এই ধরনের তরঙ্গগুলোকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। তাহলে যে ধরনের তরঙ্গ সঞ্চালনের জন্য অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয়, সেইগুলোকে বলা হয় তোমার, সেই তরঙ্গগুলোকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। আবার আলোর তরঙ্গ আছে, বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রিক তরঙ্গ আছে। তো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ যেটা মূলত আলোক তরঙ্গ, তো এইটাই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কি লাগে না, এই ধরনের মাধ্যমের কণাগুলোর কম্পনের প্রয়োজন পড়ে না, এই জন্য সেটাকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলা হয়। ঠিক আছে, আচ্ছা এইখানে কিন্তু এই অধ্যায়ে তোমার মেইনলি যান্ত্রিক তরঙ্গ নিয়েই আলোচনা করা হবে। পুকুরে একটি ঢিল ছুঁড়ে দিলে যে একক তরঙ্গ তৈরি হয় তা পানির মাধ্যমে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। একটি সুরশলাকার কম্পন যদি বায়বীয়, তরল বা কঠিন মাধ্যমে সঞ্চালিত হয়, তাহলে আমরা বলি যে ওই মাধ্যমের ভেতর দিয়ে শব্দের তরঙ্গ দল প্রবাহিত হয়। তাহলে এখানে অনেকগুলো তরঙ্গ তৈরি হয়। যদি একটা ঢিল দেই তাহলে এখানে একক তরঙ্গ হয়, একটাই মাত্র ঢেউ তৈরি হয়। কিন্তু এই ঢেউটা যখন বাধা পেয়ে কিন্তু আবার এটা ব্যাক করে, তখন এখানে কিন্তু অনেকগুলো তল হয়। আবার যদি কি করে, নদীতে যখন আমরা পুকুরে গোসল করি, একের পর এক যখন লাফ দিতেই থাকে, তাহলে এখানে কিন্তু অনেকগুলো তরঙ্গের কম্বিনেশন তৈরি হয়, তরঙ্গ দল। আচ্ছা যাই হোক, তো যখন এরকম সুরশলাকে আমরা কম্পন তৈরি হয়, এই কম্পন যখন বাতাসের মাধ্যমে সঞ্চালিত হয়, তখন ওখানে কিন্তু তরঙ্গ দল প্রবাহিত হয়। যখন চৌম্বক ক্ষেত্র ও বৈদ্যুতিক ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের পর্যাবৃত আন্দোলন স্থানান্তরিত হয়, তখন আমরা তাকে বলি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। মূলত এই তরঙ্গটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয় না। আলোর তরঙ্গ, গামা রশ্মি, মাইক্রোওয়েভ ইত্যাদি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উদাহরণ। এই ধরনের তরঙ্গ প্রবাহিত হওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এগুলো মাধ্যম ছাড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। ওকে, তো এরপর দেখো বলছে যে তরঙ্গের কিছু বৈশিষ্ট্য। এখানে আমরা তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। নিচের প্রথম বৈশিষ্ট্যটি 1 নম্বর হচ্ছে শুধুমাত্র যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য, এবং বাকি বৈশিষ্ট্যগুলো 2 থেকে 4 নম্বর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সব ধরনের তরঙ্গের জন্য প্রযোজ্য। তার মানে এখানে তরঙ্গের কিছু বৈশিষ্ট্য জেনারেলি সব বৈশিষ্ট্যই আলোচনা করা হয়েছে, কিন্তু এখানে 1 নম্বর যে বৈশিষ্ট্য সেটা শুধুমাত্র যান্ত্রিক তরঙ্গের জন্য প্রযোজ্য হবে, আর বাকিগুলো যান্ত্রিক তরঙ্গ এবং তড়িৎ চুম্বকীয় তরঙ্গ উভয়ের জন্যই প্রযোজ্য হবে। তো 1 নম্বর হচ্ছে একটা মাধ্যমের ভেতর দিয়ে যখন তরঙ্গ যেতে থাকে, তখন মাধ্যমের কণাগুলো নিজ অবস্থান থেকে শুধুমাত্র স্পন্দিত হয়, কিন্তু নিজেরা তরঙ্গের দিকে প্রবাহিত হয় না। যেহেতু এখানে তরঙ্গের কথা বলছে, মাধ্যমের কথা বলছে, কণার কথা বলছে, তাহলে এটা তো যান্ত্রিক তরঙ্গের জন্যই হবে। তড়িৎচুম্বকীয় তরঙ্গের জন্য এটা কেন হবে না? তার কারণ ওখানে তো মাধ্যম থাকে না, কণা থাকে না, তাহলে এটা কিভাবে প্রযোজ্য হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে আমরা পানির ক্ষেত্রে বললাম, এইখানে আমরা কি করলাম, একটা কণাকে ঢিল দিয়ে নিচের দিকে নামাই দিলাম। তো এ কি করলো, তার পাশে এ নিচে যখন আসলো, সে তার পাশের কণাটাকে নিচে নিয়ে আসলো, তার পাশের কণাটাকে নিচে নিয়ে আসলো, তার ফলে কি হলো, এরকম একটা ঢেউ তৈরি হইলো। এখন এই কণাগুলো উপরে নিচে উঠানামা করতেই থাকবে। এখন দেখো এই কণাগুলো কিন্তু তার নিজের অবস্থানে উপরে নিচে কি করবে, উঠানামা করবে। আর তার উঠানামার কারণে সে কি করবে, পাশের কণাটাকেও নিচে নামাবে, উপরে উঠাবে, নিচে নামাবে, উপরে উঠাবে। তো কণাগুলো কি করবে, মূলত এটা যে তাদের সাম্য অবস্থান হয়, এখান থেকে কি করবে, প্রত্যেকটা কণা এর মধ্যে কি করবে, উঠানামা করবে, এই রেঞ্জের মধ্যে উঠানামা করবে। আমরা একটা নির্দিষ্ট সময়ে মানে এই গ্রাফটা একটা নির্দিষ্ট অ্যাট এ গ্লান্স দেখার কারণে এইরকম লাগে যে কণাগুলো এইভাবে সজ্জিত আছে, বা একটা নির্দিষ্ট কণার গতিটা সময়ের সাথে সাথে এইরকম হয়। দুইভাবেই জিনিসটাকে দেখানো যেতে পারে। একটা নির্দিষ্ট সময়ে কণার গতিপথটা এইরকম হয়, অথবা যদি আমরা কি করি, ঢেউটার অ্যাট এ গ্লান্স যদি ঢেউটা দেখি তাহলে এইরকম হবে, আর পরেরটাতেই কিন্তু একটু এইরকম হয়ে যাবে, তাই না? ঠিক পরের মুহূর্তেই কিন্তু এরকম হবে, তার পরের মুহূর্তে যদি আমরা দেখি তাহলে হয়তো বা এরকম হবে। তো প্রতি মুহূর্তেই কিন্তু কণাগুলোর অবস্থান কি আছে, চেঞ্জ হচ্ছে। অর্থাৎ ছবি তুললে প্রত্যেকটা পয়েন্টের অবস্থানগুলো কি হবে, এইরকম হবে। তার মানে বোঝা যাচ্ছে কি, প্রত্যেকটা কণা কি করছে, এই রেঞ্জের মধ্যে উঠানামা করতেছে, তাই না? তাহলে এইখানে দেখো কণাগুলো তাদের একই অবস্থানে কি করতেছে, উঠানামা 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 করতেছে, কিন্তু কণাগুলো কি হচ্ছে না, দেখো তরঙ্গ এখান থেকে তরঙ্গটা শুরু হয়েছে, এই কণা প্রথম কি করছে, স্টার্ট করছে, আর আস্তে আস্তে একদম পুকুরের লাস্ট কণা পর্যন্ত কি করছে, এই উঠানামাটা পৌঁছাইছে। কিন্তু এই কণা কি, এই এসে এই কণাকে কি করছে, উপরে উঠাইতে বাধ্য করছে, নিচে নামতে বাধ্য করছে না, ও কিন্তু ওখানেই আছে। ও কি করছে, তার গতিশক্তিটাকে পাশের কণাতে ট্রান্সফার করছে, সে তার পাশের কণাতে ট্রান্সফার করছে, সে তার পাশের কণাতে ট্রান্সফার করছে।
ফলে কণাগুলো একই অবস্থানে নড়াচড়া করছে, কিন্তু কণার শক্তিটা কি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় তরঙ্গ বরাবর কি করছে, ট্রান্সফার করছে। এটাকে বলতেছি আমরা তরঙ্গের দিক, আর এটাকে বলতেছি কণার কম্পনের দিক। তো কণার কম্পনের দিকও কিন্তু তরঙ্গের দিকেও হইতে পারে। জাস্ট আমরা এটা বোঝার জন্য, এটা সহজে বোঝা যায়, পানিটার সাথে আমরা সবাই পরিচিত, বাতাসেরটা আমরা দেখতে পাই না, এই জন্য এটা দিয়েই বোঝাচ্ছি। তাহলে কণাগুলো এইদিক কম্পন করতেছে, তাহলে কণাগুলো একই অবস্থানে কি করতেছে, নড়াচড়া করছে। পার্মানেন্টলি সে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে না, সে দিন শেষে কিন্তু এখানেই আছে, উপরে উঠতেছে নিচে নামতেছে, একই জায়গায় নড়াচড়া করতেছে, আর শক্তিটি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে। তাহলে তরঙ্গের মধ্যে এই জিনিসটাই ঘটে, যে মাধ্যমের কণাগুলো নিজ অবস্থানে থেকে শুধুমাত্র কম্পিত হয় বা স্পন্দিত হয়, কিন্তু নিজেরা তরঙ্গ প্রবাহের দিকে সরে যায় না, অর্থাৎ ও এখান থেকে এখানে আসে না, কণাগুলো ওখান থেকে এখানে আসে না, শুধুমাত্র কে আসে, শক্তিটা আসে। ঠিক আছে, ওকে। এরপর 2 নম্বর বৈশিষ্ট্যটা কি বলছে, যে তরঙ্গের মাধ্যমে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হইতে পারে। এটা তো আমরা বললাম যে কণার শক্তিগুলো কি হয়, এক কণা থেকে আরেক কণা। তো যান্ত্রিক তরঙ্গে কণার মাধ্যমে ট্রান্সফার হয়, আর যেটা যান্ত্রিক তরঙ্গ না সেটা কণা ছাড়াও কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়। প্রবাহিত শক্তি তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক, অর্থাৎ বিস্তার যদি হয় দ্বিগুণ তাহলে প্রবাহিত শক্তি হবে 4 গুণ। তাহলে বিস্তার বলতেছি আমরা কোনটাকে, এই যে এইটাকে বিস্তার বলতেছি। তাহলে এটা যদি সাম্যাবস্থান হয়, সাম্যাবস্থান থেকে এই যে নিচের দিকে এখানে আসছে, উপরের দিকে এখানে আসছে, যে কোনো একদিকে যত দূর যাবে সেটাকেই বলতেছি আমরা বিস্তার। ঠিক আছে, এখন এই বিস্তারটা যত বেশি হবে শক্তি তত বেশি, এটা যে স্বাভাবিক। যত যত জোরে আমরা পুকুরে ঢিল মারবো, ঢিলটা তত নিচে নামবে, সে তার সাথেকার পানিটাকে তত কি করবে, নিচে নিয়ে যাবে। তাহলে এরপর সে কি করবে, পাশের কণাটাকেও কি করবে, তত বেশি নিচে নিয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে শক্তিটা হবে বিস্তারের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আমরা বিস্তার দেখে তার শক্তি নির্ণয় করতে পারবো। এইরকম যদি আঁকি, তাহলে এইখানে এটা যদি এটার বিস্তার যদি হয় এক্স, আর এটার বিস্তার যদি এই টোটাল বিস্তারটা যদি হয় কত, 2x, তাহলে এই তরঙ্গটার যে শক্তি হবে, এই তরঙ্গের শক্তি যদি হয় ই, আর এই তরঙ্গের শক্তি হবে কত, 2 দুগুণে 4x, অর্থাৎ ই প্রপোর্শনাল হচ্ছে কি বিস্তার এ। তাহলে এ হয়েছে কত গুণ, এক্স থেকে 2x, অর্থাৎ 2 গুণ হয়েছে, তাহলে শক্তি হবে কত, 4 গুণ 4। বুঝতে পারছো? তাহলে বিস্তার যত গুণ হবে শক্তি তার বর্গের সমানুপাতিক হারে বাড়তে থাকবে। এটাই স্বাভাবিক, শক্তি যত বেশি হবে এরা তত বেশি উপরে নিচে উঠানামা করবে। ঠিক আছে, তাহলে তরঙ্গের শক্তি হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। সব তরঙ্গেরই একটা বেগ থাকে, সব তরঙ্গের কি থাকে, একটা বেগ থাকে। তার কারণটা হচ্ছে কি, দেখো আমরা দেখতেছি তরঙ্গের কণাগুলোর যে কম্পন, কণাগুলো এক জায়গায়, তরঙ্গের শক্তি সঞ্চালন যদি বলি আমরা, বা তরঙ্গটা তো এখান থেকে শুরু হয়েছে, প্রথমেই তো পুকুরের তরঙ্গ কি আসে নাই, পুকুরের এই মাথায় আসে না, এটা তো প্রথমে কি করছে, এই কণা তার পাশের কণাকে তার পাশের কণা এরকম টানতে টানতে আস্তে আস্তে কি হয়েছে, এটা সামনের দিকে এগিয়ে গেছে, তাই না? তাহলে এটা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তার মানে কি তরঙ্গটা, তো কণাগুলোর শক্তি আমরা সাধারণত যান্ত্রিক তরঙ্গ দিয়ে এটা ভিজুয়ালাইজ করতে পারি, এই জন্য এটা দিয়ে বোঝাচ্ছি, কিন্তু এটা চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তো তরঙ্গের শক্তিটা কি হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে। তার এখানে কি হুট করে তো এখান থেকে সরাসরি এখানে আসতেছে না, একটা সময় নিচ্ছে। তাহলে সে কি করতেছে, এই যে ডিস্টেন্সটা অতিক্রম করতেছে, এখান থেকে এখানে আসলো, এখানে আসলে এরকম করতে করতে সে আসতেছে, ফাইনালি সে এখানে আসলো। তাহলে সে যদিও এরকম বাঁকা ভাবে আসতেছে, কিন্তু আমরা তো স্মরণের কথা বলতেছি, স্মরণ সবসময় কি হয়, সে তো আঁকা বাঁকা ভাবে আসতেছে শক্তিটা, কিন্তু আমরা তো স্মরণ হিসাব করবো, সোজাসুজি হিসাব করবো। ঠিক আছে, তো এই যে স্মরণ, এই স্মরণটা হয়তো একটা সময় লাগবে, তাহলে স্মরণ ভাগ সময়, এটাকে তো আমরা কি বলি, বেগ বলি। তাহলে প্রত্যেক তরঙ্গের একটা কি থাকবে, বেগ থাকবে। তো তরঙ্গ এক জায়গায় স্টার্ট হয়, ওইখান থেকে সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, এই অতিক্রম দূরত্ব হইতে তার একটা সময় লাগে, এই জন্য তার একটা বেগ থাকে, সময়ের সাপেক্ষে তোমার স্মরণের হারটাই হচ্ছে বেগ। এই জন্য সব তরঙ্গেরই একটা বেগ থাকবে। যে মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ প্রবাহিত হয় তার প্রকৃতির উপর তরঙ্গের বেগটা নির্ভর করে। এখন এই তরঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তো এই যে একক সময়ে সে কত দূর যাবে, অর্থাৎ তার বেগটা কিন্তু সব সময় একই রকম হয় না, এটা কোন মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে সেটার উপর নির্ভর করে। যেগুলো তরঙ্গ যান্ত্রিক তরঙ্গ মাধ্যমের উপর নির্ভরশীল, তাদের বেগটাও কার উপর নির্ভর করে, মাধ্যমের উপর নির্ভর করে। আর যাদের মাধ্যমের প্রয়োজন নেই, তারাও যদি কখনো কোনো একটা মাধ্যমের মধ্যে প্রবেশ করে, তখনও কিন্তু ওই মাধ্যমটা ইফেক্ট ফেলে।
মানে মজার বিষয় দেখলা, যেমন তড়িৎচুম্বকীয় তরঙ্গ এটা কি যাওয়ার জন্য মাধ্যমের কি নাই, প্রয়োজন নাই, কিন্তু সে যদি মাধ্যমে এসে পড়ে তখন আবার ওই মাধ্যম কি করে, তার বেগের উপর প্রভাব ফেলে। যদিও সে মাধ্যম ছাড়াই যেতে পারে, কিন্তু সে যদি মাধ্যমে প্রবেশ করে তাহলে সেই মাধ্যমের উপর তার বেগ কি করে, নির্ভর করে। আর যান্ত্রিক তরঙ্গ যাদের জন্য মাধ্যম প্রয়োজন তাদের জন্য তো মাধ্যম ইফেক্ট ফেলবেই, তাই না? মাধ্যম মাধ্যম ইফেক্ট ফেলবেই। তাহলে যাদের জন্য যে যে তরঙ্গের মাধ্যম প্রয়োজন আছে, যে তরঙ্গের মাধ্যম প্রয়োজন নাই, উভয়েরই বেগ কি করে, মাধ্যমের উপর নির্ভর করে। তো বাতাসে শব্দের বেগ, অনেক সময় তোমরা মনে করতে পারো যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা আলো চলাচলের জন্য তো মাধ্যমের প্রয়োজন নাই, তাহলে শূন্য মাধ্যমে যত বেগে যাবে পানিতেও তত বেগে যাবে, কাছেও তত বেগে যাবে। না, এটা মোটেও সত্য কথা নয়। সে শূন্য মাধ্যমে প্রতি সেকেন্ডে কি হয়, 3 × 10⁻⁸ মিটার/সেকেন্ড বেগে গেলেও পানিতে, কাছে বা অন্য অন্য মাধ্যমে প্রবেশ করলে তার বেগ কি হয়, এর চেয়ে তার বেগ কি হয়, পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, দেখো পানি শব্দের কথা বলতেছে, যে শব্দের বেগ তো এখানে উদাহরণ হিসেবে বলছে শব্দের বেগ বাতাসে হচ্ছে 330 মিটার/সেকেন্ড, অর্থাৎ বাতাসে হচ্ছে প্রতি সেকেন্ডে 330 মিটার, আলোর চেয়ে অনেক কম। ঠিক আছে, আলোর সাথে কোনো তুলনাই নেই তার। কিন্তু পানিতে শব্দের বেগ বেশি। পানিতে দেখো কোথায় 330, কোথায় 1493, তাহলে বুঝতেই পারতেছ বা শব্দের যদি তোমার ঘনত্ব বেড়ে যাচ্ছে মাধ্যমের, মানে অবস্থা যত পরিবর্তন হচ্ছে তত বেগ বেশি আছে। কঠিনে আরো বেগ বেশি। কঠিন মাধ্যমে তো শব্দের বেগ প্রায় 5000 মনে হয়। কঠিন মাধ্যমে শব্দের বেগ 5000 প্লাস, 5000 সামথিং। বুঝতে পারছো? তার মানে শব্দের বেগ কি কঠিন মাধ্যমে আরো বেশি। তাহলে তরলে শব্দের বেগ সবচেয়ে কম, সরি গ্যাসে শব্দের বেগ সবচেয়ে কম, পানিতে আরো বেশি, আর তরলে সরি কঠিন পদার্থে শব্দের বেগ আরো বেশি। ঠিক আছে, তারপর বলছে ঢিলে একটা দড়িতে একটা তরঙ্গের বেগ, তরঙ্গের যত বেগ হবে টান টান করে রাখা দড়িতে তরঙ্গের বেগ আরো বেশি হবে। অর্থাৎ একটা দড়িকে যদি আমরা কি করি, একটু ঢিলা করে বেঁধে দেই, দিয়ে যদি আমরা কি করি, ঢেলাভাবে বেঁধা আছে তাকে যদি আমরা টেনে কি করি, ছেড়ে দেয়, তাহলে এখানে তরঙ্গগুলো খুব তাড়াতাড়ি কাঁপবে না, কম্পাঙ্ক কম হবে, তরঙ্গের বেগও কম হবে। কিন্তু এটাকে যদি আমরা টান টান করে টেনে ছেড়ে দেই তাহলে এটা খুব দ্রুত কাঁপবে এবং খুব খুব তাড়াতাড়ি এক মাথা থেকে আরেক মাথায় তরঙ্গটা পৌঁছে যাবে। ঠিক আছে, এই জন্য ঢিল করা দড়িতে তরঙ্গের বেগ কম থাকবে এবং টান টান করে রাখা দড়িতে তরঙ্গের বেগ বেশি থাকবে। এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তরঙ্গের প্রতিফলন কিংবা প্রতিসরণ হয়, অর্থাৎ তরঙ্গ যায় গিয়ে যদি সামনে বাধা পায়, যাওয়ার মতো যে রাস্তা না পায়, তাহলে সেই তরঙ্গটা কি হয়, আবার উল্টা দিকে ফিরে আসে। যেমন, এবং এটা সবার জন্য প্রযোজ্য, যাদের জন্য মাধ্যমের প্রয়োজন আছে তাদের জন্য যেমন প্রযোজ্য, যাদের জন্য মাধ্যম প্রয়োজন নাই তাদের জন্য প্রযোজ্য। তো দুই ধরনের তরঙ্গই যখন সামনে ভিন্ন একটা মাধ্যম দেখে তখন ওই মাধ্যমে গিয়ে কিছুটা কিছুটা তরঙ্গ আছে মাধ্যমটা ভেদ করে চলে যায়, আর ওই তরঙ্গের কিছু অংশ আছে মাধ্যমে বাধা পেয়ে আবার পূর্বের মাধ্যমে ফিরে আসে, আর তরঙ্গের কিছু শক্তি আছে ওই মাধ্যমটা কি করে, শোষণ করে নেয়। তাহলে যখন যে কোনো একটা মাধ্যম, সেটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যম হোক বা তোমার এমনি নর্মাল যান্ত্রিক তরঙ্গ হোক, যেটাই হোক না কেন, মনে করো এই দিকে একটা মাধ্যম আর এই দিকে গিয়ে এটা আর একটা মাধ্যম। ঠিক আছে, তো যাওয়ার সময় এই তরঙ্গের কি করে, 3 ভাগে ভাগ হয়ে যায় এই তরঙ্গটা। কিছু তরঙ্গ আছে যেটা এই মাধ্যমে, দুই মাধ্যমের বিভেদ তল বলে এটাকে, এই সংযোগ স্থলে শোষণ হয়ে যায়, মানে অর্থাৎ এই মাধ্যমের কিছু শক্তি সে শোষণ করে নেয়। আর কিছু তরঙ্গ এই কিছু শক্তিকে সে আবার কি করে, উল্টা দিকে ফেরত দেয়, অর্থাৎ তরঙ্গটাকে সে আবার উল্টা দিকে ফেরত দেয়। এটা অ্যাঙ্গেলের উপর নির্ভর করে, কখনো কখনো এই দিকে, কখনো কখনো এই দিকে। তোমরা আলোর অধ্যায়ে খুব ভালোভাবে পড়বে এটা। আবার কিছু কি আছে কি করে, সেই দিকে সোজা যাইতে দেয়, কখনো সোজা যাইতে দেয়, কখনো বাঁকা যাইতে দেয়। এটা নির্ভর করে দুই মাধ্যমের ঘনত্বের উপর। তো এইরকম করে যত ধরনের তরঙ্গ আছে সবগুলোর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, অর্থাৎ এক তরঙ্গ যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করে তখন ওই তরঙ্গের কিছু শক্তি দুই মাধ্যমের সংযোগস্থল শোষণ করে নেয়, আর তরঙ্গের কিছু অংশকে কি করে সে পূর্বের মাধ্যমে ফিরে যায়, বলছে বাপুজি যেখান থেকে আসছো সেখানে তুমি চলে যাও। আর অল্প কিছু কি আছে সে কি করে, নিজের মধ্য দিয়ে পাস করতে দেয়। এখন এই দুই মাধ্যমের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্সের উপর নির্ভর করে এই 3টা অংশ, একটা হচ্ছে কি শোষিত অংশ, একটা হচ্ছে প্রতিফলিত অংশ যেটা পূর্বের মাধ্যমে ফিরে যায়, আর একটা হচ্ছে যেটা ওই মাধ্যম ভেদ করে চলে যায়, সেটা হচ্ছে প্রতিসরিত অংশ। এই 3টা অংশ দুই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন
হয়, এটা আলোতে খুব ভালো করে আলোচনা করা আছে। ঠিক আছে, পরের দুটি অধ্যায়ে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ নিয়ে অনেক বড় করে আলোচনা করা আছে। আপাতত জেনে রাখো যে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় তরঙ্গের খানিকটা বা সবটা প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাটাকে প্রতিফলন বলে। তাহলে প্রতিফলন হচ্ছে কোনটা, যেটা ফিরে আসে সেটা হচ্ছে প্রতিফলন। তরঙ্গ প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার ঘটনাটাকে বলা হয় প্রতিসরণ। তাহলে যেটা কি করলো, এই যে তরঙ্গের একটা অংশ কি করলো, দ্বিতীয় তরঙ্গের মধ্যে প্রবেশ করে চলে গেল, সেই ঘটনাটাকে বলা হচ্ছে প্রতিসরণ। এটা সাধারণত বেঁকে যায় একটুখানি। তো প্রতিফলন এবং প্রতিসরণ দুইটার ক্ষেত্রে কি করতে পারে, তারা বেঁকে যেতে পারে আবার নাও বেঁকে যেতে পারে। এটা মূলত ওই যে মাধ্যমের প্রকৃতি, তারপর মাধ্যম অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে সেই দ্বিতীয় মাধ্যমের উপর পড়লো, এগুলোর উপর নির্ভর করে সে বেঁকে যেতে পারে, সোজা যেতে পারে। তার কতটুকু প্রতিসরণ হবে, কতটুকু প্রতিফলন হবে, কতটুকু শোষিত হবে, এগুলো নির্ভর করে। ঠিক আছে, তো এখন বলতে যে আমরা যখন শব্দের প্রতিধ্বনি শুনি তখন আমরা আসলে শুনি প্রতিফলিত শব্দ। অর্থাৎ প্রতিধ্বনি বলতে আমরা একটা অনেক সময় ফাঁকা জায়গায় বা কোনো বড় ধরনের বিল্ডিং এর সামনে বা বড় হল রুমে কথা বললে, বা ইভেন তোমরা যদি কোনো ফাঁকা ঘরে কথা বলো, যে ঘরে তোমার ইয়া থাকে না, তোমরা নতুন যখন তোমরা একটা নতুন বাড়ি ভাড়া নাও, তখন দেখবা তোমরা যখন ওই বাড়িটা পুরাটাই ফাঁকা আছে, ঘরে কোনো আসবাবপত্র নেই, তখন তোমরা যদি কথা বলো তখন দেখবা গম 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 আওয়াজ করে। তোমরা যখন কথা বলো তখন কি হয়, গম গম আওয়াজ করে। যদিও তো এই যে গম গম আওয়াজ করতেছে, তোমরা একটা কথা বলতেছো, ওই কথাটা তোমরা বারবার শুনতে পারতেছো, তোমার মুখের কথাটা হয়তো স্পষ্ট শুনতে পাচ্ছ না, কিন্তু বুঝতে পারছো যে শব্দটা বারবার রিপিট হচ্ছে, গেম 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 করতেছে। তো এগুলোই মূলত প্রতিধ্বনি। ঘরটা খুব ছোট হওয়ার কারণে তোমরা স্পষ্ট তোমাদের কথাগুলো বারবার শুনতে পারতেছো না, কিন্তু গম গম শব্দ শুনতে পাইতেছো অনেকক্ষণ ধরে। এটাই মূলত প্রতিধ্বনি। যদি ঘরের আয়তনটা একটু বড় হইতো, যেমন হল রুমের ক্ষেত্রে, তখন কিন্তু গম গম হয় না, বরং তোমরা যে কথাটা বলো সেটা স্পষ্টভাবেই কি করো, শুনতে পাও। তো সেটা স্পষ্টভাবে শুনতে পাও বা গম গম করে বারবার একই শব্দ বারবার শোনার ফলে কানের কাছে একটা গম গম আওয়াজ হয়। যেটাই হোক না কেন, দুইটাই হচ্ছে কি মূলত শব্দের প্রতিধ্বনি। ঠিক আছে, তো শব্দের প্রতিধ্বনিটাকে আমরা গম গম আওয়াজে শুনবো নাকি স্পষ্ট শব্দ আকারে শুনবো, এটা মূলত ডিস্টেন্সের উপর নির্ভর করে। আবার আদৌ আমরা প্রতিধ্বনি শুনতে পাবো কিনা, সেটাও একটা ফ্যাক্টর। যাই হোক, তো কিন্তু আমরা এগুলো শুনেছি, সেটা স্পষ্টভাবে শব্দ শুনি অথবা গম গম আওয়াজ আকারে শুনি, আমরা প্রতিধ্বনি শুনেছি। এইটাই মূলত প্রতিফলিত শব্দ। অর্থাৎ যখন আমরা কথা বলি তখন সেটা সামনের বিল্ডিংয়ে, সামনের দেয়ালে বা সামনের কোনো একটা জায়গায় বাধা পেয়ে যখন ফিরে আসে, বা আমরা যখন ব্রিজে উঠে কথা বলি ফাঁকা জায়গায়, আমরা বলি অনেক সময় ফাঁকা জায়গায় পাহাড়ের সামনে বা নদীর উপরে ব্রিজে দাঁড়িয়ে যদি কথা বলে, তখন কিন্তু ওই কি হয়, ব্রিজের উপর থেকে শব্দটা পানিতে গিয়ে বাধা পেয়ে আমাদের কাছে ফিরে আসে। ঠিক আছে, তো এইটাকেই বলা হচ্ছে কি প্রতিধ্বনি। বা ফাঁকা জায়গায় যখন আমরা কথা বলি, ফাঁকা জায়গা বলতে একদম যে মহাশূন্য ফাঁকা জায়গা হয় তখন প্রতিফলিত শব্দ শুনতে পাবো না। ফাঁকা জায়গা বলতে মোটামুটি ফাঁকা জায়গা আছে, কিন্তু দূর দূরান্তে কি আছে, পাহাড় আছে বা কোনো বড় বিল্ডিং আছে, বাড়ি আছে, কিছু না কিছু থাকা লাগবে। তখন ফাঁকা জায়গা বলতে ওইটা বোঝাইছে যে আশেপাশে কিছু নাই, কিন্তু অনেক দূরে কিছু একটা আছে। তখন আমরা জোরে কথা বলি, তখন ওই শব্দটা যায় অনেক দূরে, বাধা পেয়ে আবার ধীরে ধীরে ফিরে আসে। তখন দেখা যায় যে আমরা শব্দটা শুনতে পাই। তোমরা দেখবে স্টেডিয়ামে, ফাঁকা স্টেডিয়ামে যদি তোমরা কখনো ফুটবল বা ক্রিকেট খেলা দেখে থাকো, তাহলে এরকম শুনতে পাবা। দেখা যাবে যে একবার বলে মারলে দেখা যাচ্ছে দুইবার শব্দ শোনা যায়। তাহলে একবার হয় কি, ওই পায়ে বল, ক্রিকেট ব্যাট দিয়ে যখন বলে মারলো তখন সেটা আসে। আর একবার হয় কি, ওই বল মারার শব্দ তোমার তোমার যে গ্যালারি আছে ওই গ্যালারির অপোজিট গ্যালারির দেয়ালে কি করছিস, বাধা পেয়ে তোমার কাছে ফিরে আসছে। তাহলে এই জন্য দুইটা শব্দ অনেক সময় শোনা যায়। তো পানিতে ডুবে থাকা অবস্থায় আমি যদি বাইরের শব্দ শুনি, তার অর্থ হচ্ছে আমি প্রতিসরিত শব্দ শুনছি। তাহলে এখন আমি পানিতে ডুবে আছি, কেউ একজন পানিতে কি আছে, পানির নিচে একজন আছে, আর উপরে কেউ কথা বলতেছে, উপরে কেউ কথা বলতেছে আর পানির নিচে একজন কি আছে, ডুবে আছে। কারণ উপরের কথাটা সে শুনতে পাচ্ছে, তখন এটা হচ্ছে পানির প্রতিসরণ। তখন বাতাস থেকে শব্দটা কোথায় আসছে, পানির ভিতরে যাচ্ছে। যদিও আমরা পানিতে ডুবে থাকলে উপরে কেউ কথা বললে আমরা শুনতে পাই, বাট কথাটাকে কি করতে পারি না, আমরা ধরতে পারি না যে কি বলতেছে। কেন? তার কারণ পানির মধ্যেকার শব্দ, পানির মধ্যেকার একটা শব্দের কম্পাঙ্ক
কে আলাদা করে ওটাকে একটা সাউন্ডের পরিণত করতে আমাদের মাইন্ড কি না, আমাদের মস্তিষ্ক এটাতে অভ্যস্ত না। সে শুধু বাতাসের মধ্যে যে কম্পাঙ্ক আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে, এগুলোর প্রেক্ষিতে আমাদের মাথায় সুনির্দিষ্ট শব্দগুলোর অনুভূতি তৈরি করতে সক্ষম। কিন্তু একই শব্দ যখন ক যদি আমি বলি, কয়ের জন্য যে কম্পাঙ্ক, যে তরঙ্গ দৈর্ঘ্য বাতাসের মধ্যে দিয়ে আমাদের কানে আসবে, এটা আমাদের মস্তিষ্ক ক হিসেবে ধরতে পারে। কিন্তু ওই একই শব্দ কম্পাঙ্ক যখন পানির ভিতর দিয়ে যাবে, তখন কিন্তু ও তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যায়, কম্পাঙ্ক চেঞ্জ হয়ে যায়। মানে কিছু একটা কম্পাঙ্ক ঠিক থাকে, মোটামুটি তরঙ্গ দৈর্ঘ্য বা অন্য কিছু এগুলো চেঞ্জ হয়ে যায়। ফলে ওইটা আমাদের মাথা কি করতে পারে না, এক্সাক্ট ক হিসেবে ধরতে পারে না। ঠিক আছে? ফলে আমরা পানির নিচে যদি, আবার যারা অভ্যস্ত নিয়মিত ডুবুরি টুবুরি পানিতে যায়, তখন আবার হয়তো বা তারা ট্রেনিং এর কারণে পানির নিচ থেকেও পানির উপরের শব্দটাকে আলাদা করলে করতে পারে। কিন্তু আমরা জেনারেলি পারি না, তার কারণ আমরা কি পানির নিচের যে শব্দ আছে এই শব্দটা, ওখানকার শব্দের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, শব্দের বেগ, ওগুলোর যে অনুপাত, ওই অনুপাতের সাপেক্ষে আমাদের মস্তিষ্ক একটা নির্দিষ্ট শব্দ উৎপাদন করতে কি না সক্ষম না, বা অভ্যস্ত না। সক্ষম না বলবো না, বিষয়টাতে সে অভ্যস্ত না। তো তরঙ্গের যতগুলো বৈশিষ্ট্য আছে তার মাঝে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে উপরিপাতন। যদিও আমাদের দৈনন্দিন জীবনে সেটা আমরা খুব বেশি দেখি না। সেটা হচ্ছে শব্দের উপরিপাতন। অর্থাৎ একটা তরঙ্গের উপর যদি আরেকটা তরঙ্গ, মনে করে একটা তরঙ্গ যাচ্ছে এইভাবে, দুইটা তরঙ্গ যদি হয়, পানির ঢেউয়ে যদি হয়, ঠিক আছে, এইরকম করে একটা ঢিল মারার ফলে কি হইলো, এই তরঙ্গ তৈরি হলো। এবার যে আমি আবার একটা ঢিল মারি, তাহলে কি হবে, ওই তরঙ্গটা কি করতে পারে, আগের তরঙ্গের সাথে যদি মিলে যায়, মানে যে মুহূর্তে এখানকার কোনটা নিচে নামতেছে ওই মুহূর্তে যদি আমি আবার ঢিল মারি, তাহলে মিলে গেল। তাহলে তরঙ্গটা দুইটাই মিলে গিয়ে কি হবে, উঁচা তরঙ্গ হবে। ঠিক আছে? আবার যদি এরকম হয়, তখন এই এই কণাটা নিচে নেমে উপরে উঠতেছে, ঠিক তখনই আমি আরেকটা মারছি, তখন তো কি হয়েছে, আমার প্রথম মারাটার ফলে সে উপরে উঠতেছিল, আর দ্বিতীয়বার যখন ধাক্কা দিলাম তখন নিচে নামলো, তার ফলে কি হয়ে গেল, বিপরীত হয়ে গেল। তাহলে দুইটা তরঙ্গ মিলে একটা আরেকটাকে কি করে দিল, নষ্ট করে দিল। এরকম কিন্তু হয় কুয়ার পানিতে, তোমরা দেখবা অনেক সময় ছোট ছোট কুয়াতে এটা হয় সাধারণত। দেখবা তোমরা একটা ঢিল তুললা, এটা চলে গেল, আর চতুর্দিক থেকে আবার যখন ফিরে আসলো, তখন হঠাৎ করে ঢেউটা কি হয়ে গেল, গায়েব হয়ে গেল। তাই না? কুয়ায় একটা এত তোমার কুয়ার ঠিক মাঝখানে যদি তোমরা একটা ঢিল ছড়ো কুয়ার ক্ষেত্রে, দেখবা যে ঢেউটা কি হলো, কুয়ার চতুর্দিকে ছড়িয়ে গেল। এরপর এখানে যখন বাধা পেয়ে ফিরে আসলো, ফিরে এসে দেখবা এখানে আসলো, হঠাৎ করে ঢেউটা কি হয়ে গেল, নাই হয়ে গেল। ফলে তার মানে এখানে কি ঘটছে, এই ঢেউটা গেছে এভাবে, আর আসার সময় সে আসছে এইভাবে, ফলে একটা আর একটাকে কি করে দিছে, নষ্ট করে দিছে। কিন্তু যদি আবার কখনো কখনো উল্টাটাও হয়, এটা কুয়ার আয়তন, তোমরা কত জোরে ঢিল মারছো এগুলোর উপর নির্ভর করে। কখনো কখনো আবার ধাক্কা পেয়ে বড় হয়। কুয়া যাওয়ার সময় যদি এইভাবে যায়, আর আসার সময়ও যদি ঠিক এইভাবে আসে, একই সাথে যদি মিলে, তাহলে দুইটার ধাক্কা মিলে কিন্তু এবার ঢেউটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো এইরকম এটাকে বলা হয় উপরিপাতন। তাহলে দুইটা ঢেউ নিজেদের সাথে বিভিন্ন পজিশনে কি পারে, মিলতে পারে। যদি একই পজিশনে মেলে তাহলে দুইটা মিলে বড় ঢেউ তৈরি হয়। যদি আবার এরকম বিপরীত পজিশনে মেলে, একটা একটা এইভাবে আর একটা ঠিক কি বিপরীত দিকে, তাহলে এখানকার যে কণাটা আছে এই তরঙ্গটা তাকে উপরের দিকে নিতে যাবে, আর এই তরঙ্গটা তাকে নিচের দিকে নিতে যাবে। ফলে সে কি করবে, মাঝখানে থেকে যাবে যদি দুইজন সমান সমান হয়। আর যদি এইটা বেশি হয় তাহলে দেখা যাবে যে ছোট্ট হয়ে যাবে। তো এইরকম ফলে তরঙ্গটা ছোট হয়ে যায়। তাহলে এইভাবে বিভিন্নভাবে দুইটা তরঙ্গ পরস্পরের সাথে মিলে যেতে পারে। তো এইটাকে বলা হচ্ছে তরঙ্গের উপরিপাতন। ঠিক আছে? তো ধরা যাক দুটি ভিন্ন জায়গায় থেকে একই রাশির দুটি তরঙ্গ একটি বিন্দুতে এসে হাজির হয়েছে। একটি তরঙ্গের ওই রাশিটির মান যখন ধনাত্মক, অন্যটির মান তখন ঋণাত্মক, তাহলে তখন কি হবে, যেটা আমি বুঝালাম, একটা নিচের দিকে আর একটা উপরের দিকে, এগুলো হলে উপরিপাতনের বিষয়। তখন তরঙ্গ আরো গভীরে যাবে। যখন তোমরা তরঙ্গের আরো গভীরে যাবে তখন বিষয়গুলো বুঝতে পারবে। তো আমি তো কিছুটা ধারণা দিলামই। এখানে যেটা বলছে, একটা ধনাত্মক মানে একটা উপরের দিকে নিতে চাইতেছে আর একটা নিচের দিকে নিতে চাইতেছে, ফলে ও কোথাও যাবে না, মাঝখানে থাকবে। অর্থাৎ তরঙ্গটা কি হয়ে যাবে, লোপ পাবে। যদি মান সমান হয় তাহলে তরঙ্গ একদম লোপ পাবে। যদি একটু কম বেশি থাকে তাহলে যেদিকে বেশি আছে তরঙ্গটা সেই দিকে যাবে, বাট যেটা কম ওইটাকে মিনিমাইজ করার পর। ঠিক আছে? এখন দেখো আরো ভালোভাবে জেনে যাবে আপাতত। তো তো হ্যাঁ, জানবো যদি ভিতরে ঢুকি আরো।
আপাতত দুটি সহজ বিষয় 3.07 দেখানো হয়েছে। দুটি তরঙ্গ একটি আরেকটিকে বড় করে দিতে পারে, আরেকটিকে ধ্বংস করে দিতে পারে, সেটা আমি দেখাইছি। এই যে এইটা দুইটা তরঙ্গ, এরা দুইজন পরস্পরকে কি করবে, এই যে এইটা কি করছে, একই জায়গায় মিলে গেছে, তাই না? এইটা যদি এর উপর আপতিত হয় তাহলে এটা বড় হয়ে যাবে। আর এইটা দেখো ঠিক বিপরীত দিকে মিলিত হয়েছে, এটা উপরের দিকে আর ওর সোজা ঠিক নিচের দিকে, এটা নিচের দিকে, ওর সোজা ঠিক উপরের দিকে। এই দুইটাকে যদি একত্রিত করি আমরা, তাহলে দুইটাই কি হয়ে যাবে, এরকম সোজা হয়ে যাবে। বুঝতে পারছো? যেটা আমি অলরেডি তোমাদেরকে কি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো তরঙ্গ নিয়ে আমাদের কি হয়ে গেল, প্রাথমিক আলোচনা, অনেক আলোচনা হয়ে গেছে। ঠিক আছে, তো এরপর তো এরপরই মূলত আগের আলোচনাগুলো থিওরিটিক্যাল, এগুলো তোমাদের তরঙ্গের জানার জন্য খুবই উপকারী ছিল। ঠিক আছে, বাট এরপর যেগুলো মূলত আছে সেগুলোই মূলত তোমার কি পরীক্ষায় আসার মতো উপযোগী। ঠিক আছে, তো পরের যে অংশটা, এগুলোই এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে কি করব, আরো বিস্তারিত আমরা আলোচনা করব। তরঙ্গের প্রকারভেদ, বিভিন্ন তরঙ্গ, তারপর শব্দ, মূলত তোমার এই যে শব্দের যে অংশটা আছে, তরঙ্গ সংশ্লিষ্ট রাশি থেকে পরীক্ষায় আসে, এটা অলরেডি আলোচনা করা হয়েই গেছে মোটামুটি। তারপর তোমাদের আছে শব্দ, মূলত এই শব্দের প্রতিসরণ নিয়ে বেশি আলোচনা করা আছে। ওইখান থেকে তোমাদের সবচেয়ে বেশি সৃজনশীল প্রশ্ন হয় শব্দের তোমার প্রতিধ্বনি থেকে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে অধ্যায়টাকে শেষ করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।